আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম এগেন। আমাদের অত্যন্ত দুঃখজনকভাবে আপনার বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমাদের লাইফটা কেটে গিয়েছিল। এজন্য আপনাদের কাছে আমি অত্যন্ত দুঃখিত যে এভাবে লাইফটা কেটে যাওয়ার জন্য। কিন্তু আপনাদের গ্রুপে যে রেসপন্সটা ছিল সেই রেসপন্সের ভিত্তিতে আমরা ক্লাসটা আবার শুরু করলাম, শুধুমাত্র আপনাদের ভরসায়। আপনারা ক্লাস করতে যেহেতু আগ্রহী, আপনাদের জন্য আমরা ক্লাসটা যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকে আমরা আবার শুরু করছি। ঠিক আছে? ওকে, আপনারা যারা যারা এর মধ্যে ক্লাসে সংযুক্ত হয়েছেন তারা একটু কমেন্ট করে জানান যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, এবং দোয়া করেন যাতে আবার কারেন্ট চলে না যায়। ঠিক আছে? অলরেডি গরমকাল চলে এসেছে, গরমকাল চলে আসার কারণে আমাদের কিন্তু অলরেডি বিদ্যুতের সমস্যা শুরু হয়ে গিয়েছে। ঠিক আছে? সো যদি কপাল খারাপ হয় আবার বিদ্যুৎ চলে যেতে পারে, বাট আমি দোয়া করতেছি যাতে বিদ্যুৎটা না যায়। ঠিক আছে? আচ্ছা, মারুফ খান আলিফ বলছেন এসেছি, ভেরি গুড। আনিসা শিমুল সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। মোসাম্মদ মারিয়া এসেছেন, সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তারপরে হচ্ছে হীরা মিয়া সালাম দিচ্ছেন। আপনারা সবাই চলে এসেছেন। মারুফ খান আলিফ কমেন্ট করেছেন, চলে এসেছি। রমজান আলী এসেছেন। আচ্ছা, দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে আপনারা লাইভে 41 জন আমাদের সাথে কানেক্টেড হয়ে গিয়েছেন। ভেরি গুড। হীরা মিয়া বলছেন আছি। সাইম হোসেন আই এম ব্যাক। মাসুম রানা ঠিক আছে, ওকে। আপনারা যারা যারা হচ্ছে ক্লাসটা জয়েন করেছেন তারা ক্লাসটা আরেকবার একটু কষ্ট করে শেয়ার করে দেন, যাতে হচ্ছে যারা ক্লাসে ছিল তারা জানে না যে ক্লাসটা আবার শুরু হয়েছে, তারা যাতে জানতে পারে। আর যারা যারা ক্লাসে ছিল আগে, আপনাদের পরিচিত, তাদেরকে একটু মেনশন করে দেন যে ক্লাসটা আবার কিন্তু শুরু হয়েছে, আমরা যেখান থেকে শেষ করেছিলাম ওই জায়গা থেকে আমরা আবারও শুরু করছি। এই কারণে তাদেরকে একটু মেনশন করে দিয়ে দেন। মোহাম্মদ হাফিজ লিখছেন ওয়েলকাম ব্যাক স্যার, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। রায়হান বলছেন ভাইয়া ঘুম তো চলে আসছিল একটুর জন্য। হ্যাঁ, ঘুম চলে আসার মতোই, বিদ্যুৎ চলে গেছে যেহেতু, বাট এখন আর সময় নেই স্যার, এখন আর ঘুমানোর সুযোগ নেই, এখন আমাদের শেষ করতে হবে। ঠিক আছে? ওকে, মোহাম্মদ মিগদাদ চলে এসেছেন। তারপরে হচ্ছে আহনাফ জুবাইর বলছেন ভাইয়া ফার্স্ট পেপার থেকে কবে পড়াবেন? হ্যাঁ, ফার্স্ট পেপার থেকে আমরা যখন 7 তারিখ থেকে ম্যারাথন ক্লাসে যাব তখন থেকে আমাদের কিন্তু ফার্স্ট পেপারের প্রিপারেশন শুরু হয়ে যাবে। ঠিক আছে? ওয়াকিল আহমেদ ফয়সাল বলছেন ভাইয়া কেমন যেন বাজে সাউন্ড হচ্ছে। আচ্ছা, বাজে সাউন্ড তো হওয়ার কথা না, কারণ কি যেই সেটআপে ছিল সেম সেটআপে আবার ক্লাস হচ্ছে। আপনি যদি কোনো ধরনের ফোনে জটিলতা থেকে থাকে তাহলে হয়তো সমস্যা হতে পারে, এছাড়া আমার মনে হয় না কোনো সমস্যা হওয়ার কথা। আপনি বের হয়ে গিয়ে আরেকবার একটু ঢুকে দেখেন, আর যদি অন্য কারো সেম সমস্যা থেকে থাকে আমাকে একটু কমেন্ট করে জানান, আমি চেক করার ব্যবস্থা করতেছি, কোনো সমস্যা নাই। ইসমাইল হোসেন বলছেন ভাই আবার ক্লাস শুরু করেন শুরু থেকে। না, শুরু থেকে শুরু করার জন্য না, আমরা যেখানে গিয়ে থেমে গেছিলাম আমরা ওই জায়গা থেকে শুরু করব আবার। ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি যে আমরা ক্লাসে 50 জন যুক্ত হয়েছি। নাজমুস সাকিব তামিম বলছেন ডিনার করছি ভাইয়া, এখন নোট করি কিভাবে? কোনো দরকার নাই, আপনি ডিনার করছেন করেন, ডিনার করার মাঝখানেই ক্লাসটা করতে থাকেন। যখন আমি পিডিএফ দিয়ে দিব পিডিএফ থেকে আপনি নোটটা খাতায় উঠে নিতে পারবেন, কোনো সমস্যা নাই সাকিব, আপনি শুধু ক্লাসটাতে থাকেন। সাদ বলছেন ভাই রুটিন কবে দিন? রুটিনটা খুব শীঘ্রই পেয়ে যাবেন, আপনার ক্লাস শুরু হওয়ার আগে রুটিন পেয়ে যাবেন এবং রুটিন অনুযায়ী আমাদের ক্লাসগুলো হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এই রুটিন পেয়ে যাচ্ছেন। ওকে, মিগদাদ বলছেন এফএম এর মতো একটা সাউন্ড আসছে, সাউন্ডের হয়তো একটা সমস্যা চেক করে তারপর হচ্ছে আপনাদের সাথে আবার শুরু করছি। 1 মিনিট সময় দিয়ে সাহায্য করুন আমাদেরকে। এটার কারণে আমাদের লাইভটা কেটে গিয়েছিল, চেক করে তারপর হচ্ছে আপনাদের সাথে আবার শুরু করছি। 1 মিনিট সময় দিয়ে সাহায্য করুন আমাদেরকে। এটার কারণে আমাদের লাইভটা কেটে গিয়েছিল, চেক করে তারপর হচ্ছে আপনাদের সাথে আবার শুরু করছি। 1 মিনিট। আচ্ছা, সাউন্ডের যে সমস্যাটার কথা আপনারা মাত্র বলছিলেন, সাউন্ডের সমস্যাটা আসলেই শুরু হয়েছে। বাট ব্যাপারটা হচ্ছে যে আমরা চেষ্টা করছি সাউন্ডটা ঠিক করার, একটু সময় দিয়ে সাহায্য করুন, যেহেতু একটা বিদ্যুৎ বিভ্রাট হয়েছিল, হয়তো ইলেকট্রনিক কোনো সমস্যার কারণে সাউন্ডের ইস্যু হচ্ছে। যারা যারা কমেন্ট করছেন যে সাউন্ড আসছে উল্টাপাল্টা একটা ঝিঝির শব্দ আসছে, তাদের জন্য বলছি একটু ধৈর্য ধরুন,
1-2 মিনিট সময় দিন, আমরা সাউন্ড ঠিক করার ব্যবস্থা করছি এখনই, কোনো সমস্যা নাই, আপনারা প্যারা খাওয়ার কোনো কারণ নাই, আমরা শুরু করব। আচ্ছা, তারপরে হচ্ছে সুরাইয়া বলছেন কিছু কি পড়ায় ফেলছি কিনা, মাত্র আসলাম, না এখনো পড়ানো শুরু করি নাই, আমরা ঠিক করার চেষ্টা করছি, সাউন্ড একটু সময় দিবেন। হিরামিয়া বলছেন রুটিনটা পেলে ভালো, হ্যাঁ রুটিন এই শুক্রবার আপনারা পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, শেষ অধ্যায় বলছেন ভাই এটা 30 নম্বর রুল, আমি তো আগের গুলা রুল পড়ি নাই, আগের গুলা হচ্ছে এর আগের ভিডিওতে আগের দুটো ক্লাসের রুলগুলো আছে, আপনি দেখবেন এডুকাটমের পেজে রুলগুলো আপলোড করা আছে, ক্লাসগুলো আপলোড করা আছে, আপনি ক্লাসগুলো দেখলে রুলগুলো পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। ওয়াকিল আহমেদ ফয়সাল বলছেন ভাইয়া পিসি দিয়ে ক্লাস করছি, বিটিভির মতো পরপর সাউন্ড হচ্ছে, হ্যাঁ এই সমস্যাটা আমিও মাত্র চেক করলাম যে এই সমস্যাটা আছে, তবে এখন আবার কয়েকজন বলছে যে ক্লাস সাউন্ড আবার ঠিক হয়েছে, যাক ঠিক হয়ে থাকলে ভালো। আশরাফুল আরফাত বলছেন পিডিএফ কই দিবেন, ভাই পিডিএফ হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে, ক্লাস শেষ করার পরে হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন, সমস্যা নেই। রাফি বলছেন ভাইয়া শুধু কমেন্ট নাম্বার একটু কিছু বোঝেন, হ্যাঁ অবভিয়াসলি রাফি ভাইয়া, আমরা ক্লাসে ঢুকবো তার আগে যেহেতু আমাদের সাউন্ডটাতে একটু সমস্যা করছে, সাউন্ডটা একটু ঠিক করে আমরা ক্লাসে ঢুকবো, প্যারা নিয়েন না, আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু করে ফেলবো। সাদ বলছেন ভাইয়া খুব আশা নিয়ে আপনার ক্লাস করছি, আচ্ছা ভেরি গুড ভাইয়া, আপনি ক্লাসে ধৈর্য নিয়ে আছেন ইনশাআল্লাহ, এই জন্য সৃষ্টিকর্তা আপনাকে উত্তম প্রতিদান দিবেন, কোনো সমস্যা নাই, আপনি ধৈর্য নিয়ে ক্লাসগুলো করেন, ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন, কোনো সমস্যা নেই। চলেন, আমাদের সাউন্ডটা হচ্ছে ঠিক হচ্ছে, কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে, আপনারা একটু ধৈর্য ধরেন, আমরা আপাতত পড়ার মধ্যে ঢুকে যাই, আমরা চলতে থাকি, কারণ কথা তো একেবারে বোঝা যাচ্ছে না বিষয়টা এরকম না, কথা যেহেতু বুঝতে পারতেছেন, আমরা ক্লাসটা কন্টিনিউ করি, একটু পরে হচ্ছে সাউন্ড ঠিক করার ব্যবস্থা আমরা করছি, টেনশন করার কোনো কারণ নেই, ঠিক আছে। আশরাফুল আরফাত বলছেন ক্লাসগুলো 27 তারিখের পরে আবার হবে কিনা, জি 27 তারিখের পরে ফুল সিলেবাস আমরা কমপ্লিট করব। আচ্ছা, তাবাসসুম হক বলছেন ভাই রাইট ফর্ম ভার্ব এক্সারসাইজ কবে করাবেন, রাইট ফর্ম ভার্বটা আমাদের এই যে রুলগুলো শেষ হয়ে যাওয়ার পরেই আমরা শুরু করব, ঠিক আছে, কোনো প্যারা নাই, আমরা হচ্ছে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করব আপনাদের সাথে, সবগুলো বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করা হবে, 18টা বোর্ড কোশ্চেন আছে আপনাদের এই স্লাইডের মধ্যেই, সেগুলো আমরা প্র্যাকটিস করব, আপনাদেরকে শুধু একটা ডেমো দেখাই, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। এই দেখেন, এই দেখেন, এগুলা কিন্তু সব প্র্যাকটিস, এটা কিন্তু একটা প্রশ্ন দেখেন, যশোর বোর্ডের প্রশ্ন এটা, ঠিক আছে, আপনাদের জন্য প্র্যাকটিসও আছে, টেনশন করার কোনো কারণ নাই, আমরা রুলগুলা শেষ করা মাত্রই আমরা প্র্যাকটিসে ঢুকে যাব, ঠিক আছে। ওকে চলেন আর দেরি না করি, আমরা হচ্ছে অলরেডি সময় নষ্ট হয়েছে অনেকটুকু ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে, আমরা ক্লাসটা আবার শুরু করি, ঠিক আছে। আপনারা যারা যারা ক্লাসে এসেছেন তারা একটু শেয়ার দেন, যারা যারা ক্লাসে ছিল কিন্তু এখন আর আসে নাই তারা যাতে ক্লাসটা আবার জয়েন করতে পারে। চলেন আমরা দেরি না করি, এবার আমরা পড়ার মধ্যে ঢুকে যাই। এই যে দেখেন এখনো অনেকে, মোসাম্মদ আখি আলম, তারপরে হচ্ছে যে হাফিজ, জেবা আনিকা, তারা মাত্র ক্লাসে জয়েন করছেন, সো যারা যারা ক্লাসে ছিলেন কিন্তু মিস করেছেন তাদের সবাইকে একটু মেনশন করে জানিয়ে দিন, এবং যারা যারা হচ্ছে ক্লাস শেয়ার দিয়েছেন আরেকবার একটু কষ্ট করে শেয়ার দেন, যাতে হচ্ছে যারা ক্লাস পায়নি তারা যাতে ক্লাসটাতে জয়েন করতে পারে। আসেন, যেটা বলছিলাম, সাউন্ডটা একটু অফ করে দেন। আচ্ছা দেখেন কি বলতেছিলাম, যদি আপনি রুল নাম্বার 30 বিষয়টা কি, যদি আপনি সেন্টেন্সের মধ্যে এমন কোন ইয়ে পান, শব্দ পান লেস, তাহলে আপনার এই রুল নাম্বার 30টা কাজে লাগবে। কিভাবে জিনিসটা সেটা আপনাদেরকে আমি বলি। দেখেন লাস্ট ক্লাস কেটে যাওয়ার আগে আপনাদেরকে আমি একটা জিনিস শেখানোর চেষ্টা করতেছিলাম, যে এই কবিতাটার কথা দেখেন, পাছে লোকে কিছু বলে, এই কবিতার ঘটনাটা আপনাদেরকে আমি আরেকবার একটু বলি, লাস্ট ক্লাসে কতটুকু পাইছিলেন আমি জানি না, ঘটনাটা আপনাদের একটু ব্যাখ্যা করি আমি। বিষয়টা হচ্ছে এই কবিতাটা ছিল কোনো কাজ করা নিয়ে, মানে কবিতার যে কবি সে নতুন কোনো কাজ করতে ভয় পায়, কারণ সে মনে করে নতুন কিছু করতে গেলে মানুষ হয়তো তাকে নিয়ে কোনো খারাপ কথা বলবে, সেই অর্থে পাছে লোকে কিছু বলে এই কবিতাটার অবতারণা আছে। এখন শব্দ হলো এই যে এই পাছে, এই শব্দটার অর্থ কি, এইটার অর্থ কি? আচ্ছা এটার অর্থ হইলো, আমরা বলি না যে একটা কাজ করার জন্য ধরেন একজন আমাকে বললো যে অমুক কাজটা করো, আমি তাকে উত্তর দিলাম না এই কাজটা আমি করবো না। কেন করবা না? করবো না যদি মানুষ কোন উল্টাপাল্টা কথা বলে, বা মানুষ উল্টাপাল্টা কথা বলবে এই ভয়ে আমি কাজ করবো না। এই যে যদি, ঠিক আছে, এই যদি অর্থে পাছে শব্দটা ব্যবহার করা হয়, ঠিক আছে। আমরা হচ্ছে গিয়ে ইংরেজিতে, বাংলা যে বলি না যদি কিছু হয়, যদি কোনো সমস্যা হয়, এই যদি অর্থে এই পাছেটা ব্যবহার করা হয়, ঠিক একইভাবে এটার ইংরেজি হলো এই লেস, ঠিক আছে। ভয় অর্থে বা যদি অর্থে লেস ব্যবহার করা হয়। এখন প্রশ্ন থাকে
যে এই জিনিসটা যখন আমাদের সেন্টেন্সের মধ্যে থাকে তখন এটা লেখার সিস্টেমটা কি। সিস্টেমটা হলো, আপনি একটু স্ট্রাকচারটা ফলো করেন, স্ট্রাকচারটা ফলো করলে বুঝতে পারবেন। দেখেন কি লিখছি, এখানে দেখেন একটা ডট 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 দেওয়া আছে তিনটা। এই ডট 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 মানে কি? ডট 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 মানে হচ্ছে লেস্টের আগে অনেক কিছুই থাকতে পারে। বুঝেন আমার কথা? অনেক কিছুই থাকতে পারে, সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা করার দরকার নাই। যেমন দেখেন, এই যে দেখেন এক্সাম্পলটা দেখেন, এই যে লেস্ট আছে, লেস্টের আগে দেখেন হি র্যান ফাস্ট একটা কথা দেওয়া আছে, ঠিক আছে? তার মানে কি? তার মানে হচ্ছে লেস্টের আগে যে কোনো কিছু থাকতে পারে। বিষয়টা হচ্ছে আমাদের এইটা দেখার জিনিস না, ওইটা নিয়ে আমাদের মাথা ব্যথা না করলেও চলবে। এই কারণে এখানে দেখেন ডট 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 দিয়ে রাখছি। লেস্টের আগে যা মনে চায় থাকুক, কোনো প্যারা নাই, ঠিক আছে? লেস্টের জায়গায় লেস্ট থাকুক, আর আগে কি আছে ওটা থাকুক। কাজ হচ্ছে লেস্টের পরে আপনি কি বসাবেন। দেখেন লেস্টের পরে একটা সাবজেক্ট আসবে, সাবজেক্টের পরে আসবে হচ্ছে শুড অথবা মাইট, এই দুটোর একটা আসবে। এখন এখানে শুড মানে উচিত, মাইট মানে সম্ভাবনা। এখানে এই শুড মাইট দিয়ে বোঝায় যদি, ঠিক আছে? এই যদি অর্থে শুড মাইট ব্যবহার করা হয়। এখানে আলাদা করে শুড মাইটের অর্থ ধরতে গেলে মিলবে না, এখানে যদি অর্থে ব্যবহার করতে হবে। তারপরে হচ্ছে কি ভার্বের যে প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ V1 যেটা ভার্বের যে বেস ফর্ম, আপনাকে সেটা ব্যবহার করতে হবে। বিষয়টা হচ্ছে এই, ঠিক আছে? এই হলো স্ট্রাকচার। আপনি এতটুকু মনে রাখলে কাজ মোটামুটি কমপ্লিট। দেখেন কিভাবে কমপ্লিট হইলো, এইটা আমরা এক্সাম্পলটা একটু খেয়াল করি, তাহলে আপনি জিনিসটা ভালো বুঝতে পারবেন। দেখেন এই যে দেখেন হি র্যান ফাস্ট, লেস্টের আগে অনেক কিছু আছে, ওটা থাক, এটা আমাদের লাগতেছে না। এই যে লেস্ট, আচ্ছা লেস্টের পরে কি? লেস্টের পরে একটা সাবজেক্ট আসবে, এই দেখেন সাবজেক্ট আসছে হি, তারপরে হচ্ছে ভার্ব দিয়ে রাখছে, তারপরে দ্য ট্রেন। এবার দেখেন উত্তরের অংশটাতে খেয়াল করেন, এই স্ট্রাকচারটা কিভাবে ফলো করা হয়েছে সেটা উত্তরের মধ্যে দেখলে বুঝতে পারবেন। দেখেন প্রথমে আছে লেস্ট, তারপরে বসছে একটা সাবজেক্ট, তারপরে শুড অথবা মাইট, যে কোনো একটা, এটা আপনার ইচ্ছা, যেটা মন চায় বসান, কোনো সমস্যা নাই, যে কোনো একটা বসালে কারেক্ট। এখানে শুড বসাইছে, দেখেন শুড। তারপরে ভার্বের যে বেস ফর্ম V1 যেটা একদম নরমাল ভার্ব যেটা, এই যে দেখেন মিস, এই যে মিস ছিল, মিসই বসাইছে। মিস মানে হচ্ছে কোনো কিছু মানে ছুটে যাওয়া হাত থেকে, মিস দ্য ট্রেন। অর্থাৎ এই যে এই পুরো সেন্টেন্সটা, এর অর্থটা আপনাদেরকে আমি একটু বলি। হি র্যান ফাস্ট মানে সে দ্রুত দৌড়ায় গেল, লেস্ট হি শুড মিস দ্য ট্রেন, এই ভয়ে যে সে ট্রেন মিস করতেও পারে, ঠিক আছে? বা যদি সে ট্রেন মিস করে, এই ভয়ে সে তাড়াতাড়ি দৌড়ায় গেল। এটা হচ্ছে সেন্টেন্সের অর্থ। এখন বিষয় হচ্ছে এটা আপনার লেখার সিস্টেম কি? লেখার সিস্টেম হচ্ছে আপনি ডানে বামে এত কিছু দেখা দরকার না। আপনি যখন লেস্ট পাবেন, লেস্ট থাকলে লেস্টের পর একটা সাবজেক্ট, সাবজেক্টের পর একটা শুড অথবা মাইট, তারপর একটা ভার্বের বেস ফর্ম, কাজ শেষ। মজার বিষয় হলো এই সাবজেক্টটা নিয়ে আপনার চিন্তা না করলেও চলবে, কারণ দেখবেন সেন্টেন্সের মধ্যে সাবজেক্টটা আপনার দেওয়া থাকবে। দেখেন এইখানে প্রশ্নের মধ্যে খেয়াল করেন, এই দেখেন সাবজেক্ট কিন্তু দেওয়া আছে, তার মানে সাবজেক্ট নিয়েও মাথা ব্যথা না করলে আপনার চলবে। মাথা ব্যথা করতে হবে কোনটুক নিয়ে? খালি হচ্ছে এই অংশটা, এই জাস্ট এতটুক নিয়ে যদি আপনি চিন্তা ভাবনা করেন তাহলে আপনার কাজ শেষ। লেস্টের পরে সাবজেক্ট, সাবজেক্ট পরে শুড অথবা মাইট, তারপর একটা ভার্বের বেস ফর্ম মানে V1, এতটুক যদি আপনি পারেন তাহলে আপনার কাজ শেষ। এই হচ্ছে রুল নাম্বার 30, ঠিক আছে? সো এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন কিনা এটা একটু কমেন্ট করে জানান। আচ্ছা, আহ ওকে, আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে সায়েন্সের ক্লাসগুলো কবে হবে। এই জিনিসগুলো হচ্ছে কি আপনাদের ম্যাগনেট সোলায়ন ভাই কিন্তু সায়েন্সের ডিরেক্টর, উনি সায়েন্স পুরো জিনিসটা দেখেন। ম্যাগনেট সোলায়ন ভাই আপনাদেরকে সায়েন্সের একটা চমৎকার আউটলাইন কিন্তু দিয়ে দিবেন। এখন আমি যদি ইংলিশের টিচার হয়ে আর্টসের লোক যদি সায়েন্সের ব্যাপারে বলতে যাই, ব্যাপারটা খারাপ দেখা যায়। এটা হচ্ছে ম্যাগনেট ভাইয়া বললে নিশ্চয় সুন্দর হবে, কারণ উনি যেভাবে প্ল্যান করে রাখছে সেটা উনি আপনাদেরকে বলতে পারবেন। তো সায়েন্সে যারা আছেন তারা একটু ধৈর্য ধরেন, ম্যাগনেট ভাই এনি টাইম দেখবেন লাইভে চলে এসে আপনাদেরকে সায়েন্সের পুরো ব্যাপারটা বুঝাই দিয়ে গেছে, ঠিক আছে? তারপরে হচ্ছে মোহাম্মদ ইসমাইল হোসেন, দেখেন এই রুলটার ব্যাপারে বলছেন, এটা মানে হচ্ছে একজনের গীবত করা। ব্যাপারটা হচ্ছে আপনি নিজে গীবত করতেছেন না, অন্য কেউ আপনার গীবত করতেছে, এই অর্থে ব্যবহার করা হয়, ঠিক আছে? সো এই পর্যন্ত আপনারা যতটুকু পড়াইলাম আপনারা বুঝতে পারছেন কিনা এই জিনিসটা একটু আমাকে কমেন্ট করে জানান। ওকে, শাহিদুর রহমান বলছেন ভাইয়া আরেকবার। আচ্ছা সোজা বাংলা শাহিদুর রহমান সাহেব একবার একটু ছোট্ট করে বুঝে নেন। আপনি শুধু এই স্ট্রাকচারটুক দেখেন,
আর কিছু দেখতে হবে না, শুধু এতটুকু দেখেন। আপনি দেখবেন কি সেন্টেন্সের মধ্যে কি আছে, লেস্ট শব্দটা আছে, এলইএসটি লেস্ট আছে। লেস্টের পরে আপনার কাজ হবে সাবজেক্টটা দেওয়া আছে সেটা নিয়ে মাথা ব্যথা না করে আপনি দেখবেন একটা শুড অথবা মাইট বসাইতে হবে, এটা আপনাকে করতে হবে। তারপরে একটা ভার্ব বসাবেন, ভার্বের যে প্রেজেন্ট ফর্ম বা ভি1 সেটা একটা বসাবেন, তাহলে আপনার কাজ শেষ। ঠিক আছে, এখানে যদি আপনি গ্রামার ঘাটতে যান এলোমেলো লেগে যাওয়ার সম্ভাবনা আছে, এই কারণে শুধু এতটুকু মনে রাখলে আমাদের কাজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আলামিন বলছেন যে শুড মানে উচিত, তাহলে বুঝলাম না ভাইয়া। ভাইয়া শুড মানে উচিত, এটা সত্যি কথা, কিন্তু এই সেন্টেন্সে শুড দ্বারা উচিত বোঝায় না। শুড দ্বারা হচ্ছে কি এই যে না হয় আবার, মানে ভয় বোঝাচ্ছে যে কোনো কিছু ঘটতে পারে। এখানে শুডের অর্থটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে শুডের অর্থটা ভিন্ন, কথাটা আমি একটু আগে বলেছি যে শুডের অর্থটা যদি আপনি ধরতে যান তাহলে ঝামেলা বাঁধবে। শুডের অর্থটা এখানে ধরতে গেলে হবে না, লেস্ট হি শুড, এই পুরোটা একসাথে ধরতে হবে আপনার। ঠিক আছে, এই যে এই পুরোটা একসাথে চিন্তা করতে হবে, শুডকে আলাদা করে ধরলে মিলবে না। আচ্ছা, ইসমাইল হোসেন বলছেন রিপিট প্লিজ। ভাইয়া এতক্ষণ আশা করি বুঝতে পেরেছেন। সাইম হোসেন বলছে আমরা যারা ফ্রি ক্লাস করছি আমরা গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো করতে পারবো, অবশ্যই করতে পারবেন। গ্রুপ সাবজেক্টে আপনার জন্য ফ্রি ক্লাস আছে, কোনো সমস্যা নেই, গ্রুপ সাবজেক্টগুলো আপনারা কিন্তু করতে পারবেন, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, আচ্ছা সাদ বলছেন ভাইয়ার কতগুলো রুলস বাকি আছে, আর বেশি নাই, প্যারা নিয়েন না, শেষ হয়ে যাবে আজকে। ওকে, আলামিন বলছেন যে এখানে শুট কি অর্থ বোঝাচ্ছে, এই যে এটা না হয় আবার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এতক্ষণ সাউন্ডের যে প্রবলেম ছিল আশা করি সাউন্ডের সমস্যাটা এখন দূর হয়েছে। সাউন্ড যদি ক্লিয়ার হয়ে থাকে আপনারা একটু কমেন্ট করে আমাকে জানান। আর এ পর্যন্ত যারা বুঝছেন তাদেরকে ধন্যবাদ। আমরা চলে যাব পরের রুলটাতে। যারা যারা বলছেন সাউন্ড ঠিক আছে তারা একটু জানান। রমজান আলী বলছে ভাইয়া মডেল অঙ্কের ভাবের পর তো বেস ফর্ম দিলে হয় তাই না? আমি আপনার প্রশ্নটা বুঝিনি ভাইয়া, একটু ক্লিয়ার করে বলবেন প্লিজ, আপনার প্রশ্নটা বুঝতে পারিনি। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি পরের রুলটাতে। আপনারা আশা করি পার্টটুকু বুঝতে পারছেন। যদি কোনো জায়গাতে একটু এলোমেলো হয়েও থাকে তাও আরেকবার একটু লাস্ট একবার একটু বলে দেই, সেটা হচ্ছে লেস্টের মিনিং হইল যে কোনো কিছু ঘটবে এই ভয়ে কোনো কাজ না করা বা কোনো কাজ করা, এই অর্থ। বিষয়টা হচ্ছে এইখানে আপনি যদি হইতেছে গিয়ে শুড মাইটকে আলাদা করে অর্থ করতে যান, আলাদা অর্থে সেটা মিলবে না। ঠিক আছে, এই কারণে আপনাকে পুরোটা একসাথে পড়তে হয়। এই যে এই অংশটা আপনি পুরোটা যদি একসাথে পড়েন তাহলে দেখবেন অর্থটা মিলে গেছে। লেস্ট হি শুড মানে হচ্ছে গিয়ে সে দৌড়াচ্ছে কারণ সে ভয় পাইছে যে বা সে প্যারা খেয়ে গেছে যে তার ট্রেনটা মিস হয়ে গেলে যাইতে পারে, এই অর্থে শুড ব্যবহার হয়। আর এখানে শুড অর্থ হচ্ছে এই ভয় বা না হয় আবার কোন একটা ভয়ের কারণে সে কাজ করতেছে, ওই অর্থে শুড ব্যবহার হয়। শুডের সরাসরি কোনো আলাদা মিনিং নাই এখানে। ঠিক আছে, আচ্ছা ওকে, সাউন্ড ক্লিয়ার হয়েছে, যাক ভেরি গুড। এবার তাহলে চলেন আমরা পরেরটাতে চলে যাই, দেখি পরেরটাতে কি আছে। ও এটা তো হচ্ছে আমি তো লেখার জন্য নিছিলাম। এরপরে আসেন রুল নাম্বার 31। যদি উড দ্যাট এটা দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয়, এটাতে একটা সুবিধা হচ্ছে কি এই রুলটাতে বেশি সময় ব্যয় না করলেও হবে, একটা সুবিধা আছে। কারণ কি এই সেন্টেন্সটাতে এই উড দ্যাট এর ব্যবহারটা রাইট ফর্ম অফ ভার্বে কিছুটা কম। মনে করেন যে দুই একটা ঘাটতারা বোর্ডে চলে আসলেও আসতে পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রে এই রুলটা কম আসে। এই কারণে এই জিনিসটা যদি আমরা অত আহামরি ভালো করে নাও পড়ি তাও জিনিসটা থেকে চলবে আমাদের। এখন দেখেন উড দ্যাট দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, রুল নাম্বার 31 পড়তেছি, যদি উড দ্যাট দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে আমাদের এই স্ট্রাকচারটা ফলো করা হয়। ঠিক আছে, এবং উড দ্যাট দিয়ে কোনো কল্পনা প্রসূত সেন্টেন্স বোঝানো হয়, কল্পনা বোঝায়। ঠিক আছে, মানে জিনিসটা সত্যি সত্যি নাই বাট আপনি কল্পনা করতেছেন যে যদি এটা থাকতো, ওই অর্থে উড দ্যাট ব্যবহার করা হয়। আচ্ছা, উড দ্যাট এর সিস্টেমটা কি? প্রথমে হচ্ছে উড দ্যাট, তারপরে বসবে একটা সাবজেক্ট, তারপরে একটা কুড বসবে। দেখেন লেস্টের ব্যাপারটা কি ছিল, লেস্টের ছিল হইলো শুড অথবা মাইট বসতো, লেস্টের পরে সাবজেক্ট দিয়ে শুড অথবা মাইট বসতো। আর এখানে উড দ্যাটের পরে সাবজেক্ট দিয়ে বসে কুড, এটাই পার্থক্য। লেস্টের সাথে কি ছিল, লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড মাইট, আর উড দ্যাটের হচ্ছে উড দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস কুড, সিওইউএলডি কুড। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে দেখেন একটা শব্দ আছে না মডেল অক্সিলারি ক্যান, সিএএন ক্যান, ক্যানটার অর্থ কি? ক্যানের মানে হচ্ছে আমি যদি পারতাম, পারা বোঝায়। ঠিক আছে, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি। ঠিক আছে, এই ক্যানের পাস্ট ফর্ম হইলো কুড।
ঠিক আছে। এখন কুডের অর্থ হচ্ছে পারতাম, ঠিক আছে। এখন এইটার পুরোটা অর্থ কি আসে দেখেন, উড দ্যাট মানে যদি, উড দ্যাটের বাংলা ডিরেক্ট হচ্ছে যদি, ঠিক আছে। আপনি যদি একদম সরাসরি বাংলা করতে চান তাহলে এটার অর্থ হবে এরকম, উড দ্যাট। উড দ্যাট মানে কি, উড দ্যাট মানে হলো যদি, ঠিক আছে। উড দ্যাট মানে যদি। আচ্ছা, এরপরে দেখেন এই সেন্টেন্সটা একটু খেয়াল করেন, তাহলে হচ্ছে কি পুরো সেন্টেন্সের মিনিংটা ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, উড দ্যাট যদি, আমি, কুড পারতাম, গো যেতে, টু আমেরিকা আমেরিকাতে, মানে হলো যদি আমি আমেরিকা যেতে পারতাম। আহারে, মানে আমরা মাঝে মাঝে কল্পনা করি না যে আহারে আমার যদি অমুক জিনিসটা থাকতো, বা আমি যদি অমুক কাজটা করতে পারতাম, আমি যদি অমুক জায়গায় যেতে পারতাম, আমরা মাঝে মাঝে ইচ্ছা করি। ওই অর্থে এই উড দ্যাটের সেন্টেন্স গুলো ব্যবহার করা হয়, ঠিক আছে। অর্থটা বুঝতে পারছি। এবার দেখেন স্ট্রাকচারটা আমরা শেষ করি। প্রথমে উড দ্যাট, তারপর একটা সাবজেক্ট বসবে, তারপর একটা কুড বসবে, সিওইউএলডি কুড। ওই যে পারি, পারির অর্থ হচ্ছে ক্যান, ইংরেজি হলো ক্যান, আর সেটার পাস্ট টেন্স হচ্ছে কুড, পারতাম, সেজন্য কুড বসবে। তারপরে হচ্ছে গিয়ে ভার্বের বেস ফর্ম বসবে, ভি1 বসবে। দেখেন এইখানে একটা মজার জিনিস আপনাদেরকে আমি একটু শেয়ার করি। আপনারা আগের ক্লাসগুলো যারা করছেন তারা এই জিনিসটা খুব সুন্দর রিলেট করতে পারবেন, কিভাবে ক্লাসগুলো আপনার কাজে লাগতেছে সেটার একটা প্রমাণ আপনাদেরকে আমি দিয়ে দিই। দেখেন আমাদের একটা রুল ছিল রাইট ফর্ম অফ ভার্বের, স্লাইডটা কোথায় হারাইছে আমি জানি না, খুঁজতে গেলাম, সময় লাগবে, এখানে বের করলাম না। আপনাদেরকে আমি একটা কথা বলি, সেন্টেন্সে ছিল, আপনাদেরকে আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে যদি আপনি সেন্টেন্সের মধ্যে মডাল অক্সিলিয়ারি ভার্ব পান, মডাল অক্সিলিয়ারি মানেই সেখানে আমার ভার্বের বেস ফর্ম বসবে। এখানে কোনো কথা নাই, মডাল অক্সিলিয়ারি মানেই ভার্বের বেস ফর্ম। এই জিনিসটা আপনাদেরকে আমি লাস্ট ক্লাসে কিন্তু বলেছিলাম, মডাল অক্সিলিয়ারি মানেই ভার্বের বেস ফর্ম, তাই না? দেখেন ঠিক সেম জিনিসটাই এখানে রিপিট হয়ে গেছে। কিভাবে দেখেন, এই যে কুড, কুড কিন্তু একটা মডাল অক্সিলিয়ারি, আমি বলেছিলাম কুড একটা মডাল অক্সিলিয়ারি, এই কারণে কুডের পরে কি বলছে দেখেন, ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। বেস ফর্ম মানে কি, ভি1, এটা একটা। তারপরে আরেকটা एग्जांपल একটু দেখেন, এই যে আমরা লেস্টের যে রুলটা পড়ছিলাম, দেখেন লেস্টের পরে কি ছিল, সাবজেক্ট, তারপরে শুড মাইট। শুড মাইটও কি একটা মডাল অক্সিলিয়ারি না? শুড মাইট মডাল অক্সিলিয়ারি হওয়ার ফলে দেখেন এরপরে কি বসছে, ভার্বের বেস ফর্ম বসছে। সো এই জিনিসটা দেখেন কিভাবে রিলেট করে করে পড়া যায়। আমি আপনাদের একটা রুলই পড়াইছি যে মডাল অক্সিলিয়ারি থাকলেই সেখানে ভার্বের বেস ফর্ম বসে, এবং সেই রুলের সামঞ্জস্য রেখে দেখেন এইখানে সেম জিনিসটাই ঘটছে। যেখানেই মডাল অক্সিলিয়ারি দেখবো তারপরে আমরা ভার্বের বেস ফর্ম বা ভি1 ব্যবহার করব। লেস্টের নিয়মের মধ্যেও এটা কাজ করছে, আবার দেখেন এই যে উড দ্যাটের যে নিয়ম, সেই উড দ্যাটের নিয়মের মধ্যেও কিন্তু এটা কাজ করছে, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে আমাদের রুল নাম্বার 31। এক্সাম্পলটা আমরা একটু দেখি। দেখেন এক্সাম্পলটা দেওয়া থাকবে কিভাবে, এই যে উড দ্যাট আই গো টু আমেরিকা, এই ধরনের একটা সেন্টেন্স মনে করেন দেওয়া আছে। এখন প্রশ্ন থাকে যে ভাই এটা আমি উত্তর করব কিভাবে? উত্তর করার জন্য আপনাকে এই যে উড দ্যাট, এই অংশটা খেয়াল রাখতে হবে। উড দ্যাট মানেই হইলো যদি আমি কোনো কিছু করতে পারতাম, এই যে পারতাম এই কথাটা সেন্টেন্সের মধ্যে বলা থাকবে না, ওইটাকে আপনাকে নিয়ে আসতে হবে। তাহলে ওইটাকে আনার জন্য আপনি কি বসাবেন, এই যে কুড, ঠিক আছে। দেখেন কুড কিন্তু কোনোভাবেই দেওয়া ছিল না, ইভেন কেউ যদি এটা না জানে যে কি হবে তাহলে সে কোনোভাবে এটা মিলাইতে পারবে না যে এখানে কোন রুল বসার কথা ছিল। কিন্তু দেখেন আপনারা যে জিনিসটা পারেন, আপনারা কি করবেন, এই যে গো, যে মেইন ভার্বটা আছে, গো এর আগে কি বসাবেন, একটা কুড বসায় দিবেন। কুড বসাবেন, তারপরে যেহেতু একটা মডেল অক্সিলিয়ারি এটা, এই কারণে ভার্বের বেস ফর্ম বসায় দিবেন। তাহলে আমার অ্যান্সার কমপ্লিট। উড দ্যাট আই কুড গো টু আমেরিকা, আমি যদি আমেরিকা যেতে পারতাম, আহারে আমার কত শখ, এটাই, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন নোটের মধ্যে কিছু জিনিস লিখে রাখছি। উড দ্যাট দিয়ে শুরু হওয়া বাক্য স্ট্রং ডিজায়ার বা উইশ বোঝায়, মানে তীব্র ইচ্ছা। স্ট্রং মানে তীব্র বা কঠিন, উইশ মানে ইচ্ছা, ডিজায়ার মানে আকাঙ্ক্ষা, একই জিনিস, ঠিক আছে। তীব্র ইচ্ছা বোঝায়, ঠিক আছে। তারপরে হচ্ছে এটি মূলত ফর্মাল এবং কিছু লিটারারি টোনে ব্যবহৃত হয়, মানে এগুলা হচ্ছে কবি সাহিত্যিকরা বেশি ব্যবহার করে। তারপরে হচ্ছে আরো কিছু উদাহরণ দেখেন লিখছি, উড দ্যাট হি কুড স্টে লঙ্গার, যে আহারে সে যদি আরেকটু বেশি সময় থাকতে পারতো। তারপর হচ্ছে উড দ্যাট উই কুড সি হিম, আমরা যদি তাকে দেখতে পারতাম, ঠিক আছে। এই অর্থে উড দ্যাট যুক্ত বাক্যগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে। সো এই পর্যন্ত আমরা যতটুকু বললাম আপনারা বুঝতে পারছেন কিনা একটু আমাকে বল। আচ্ছা, আব্দুল্লাহ কমেন্ট করছেন যে ভাইয়া ক্লাসগুলি পাবো কোথায়? ক্লাসগুলি হচ্ছে এডুকেটম স্কুলের ফেসবুক পেজে পাবেন, এডুকেটম স্কুলের ইউটিউব চ্যানেলে পাবেন, এডুকেটম স্কুলের ওয়েবসাইটে পাবেন, সব জায়গাতে ক্লাসগুলো মাকড়সার জালের মতো আপনাদের জন্য ছড়ায় ছেড়ে দিয়ে রাখবো। যেখানে সুবিধা
যদি বলেন যে ভাইয়া টুইটারে আপলোড করতে হবে, টুইটারে আপলোড করে রেখে দিব, কোনো সমস্যা নেই সব জায়গাতে। কারণ আপলোড করতে আমাদের কোনো ক্ষতি হবে না, আমাদের কোনো পরিশ্রম যাবে না, আমি খালি একটা ক্লিক দিয়ে খালি আপলোড করে দেবো ক্লাস, আপনাদের দেখে নেওয়ার দায়িত্ব। ঠিক আছে, যদি মনে করেন যে ভাই আমি তো প্রচুর পরিমাণে ইনস্টাগ্রাম চালাই, ইনস্টাগ্রামে আপলোড করে দিব, কোনো প্যারা নাই। ঠিক আছে, আপনারা মন দিয়ে ক্লাসটা করেন, সব জায়গাতে ক্লাসগুলো আপনারা পাবেন। ঠিক আছে, কি বলে নাফিজা রহমান হ্যাঁ বলছে সুলাইমান দাদা কই, আবার আমাদের একটু দেখে যাইলে ভালো হইতো, মনে হয় ক্লাস আরো পাঠাপাঠি হইতো। এই পাঠা এটা মানে কি? এই ভাই তোর বাড়ি কি নোয়াখাইলা নাকি, তুই নোয়াখালী নাকি? মানে ফাটাফাটির জায়গা লেখছে পাঠাপাঠি। এটা তো আমরা হচ্ছে কি বলে পুরুষ ছাগল আর মহিলা ছাগল বুঝি। করছোসটা কি এই নাফিসা, করছোসটা কি? আচ্ছা কে জানি একটা প্রশ্ন করলো। আচ্ছা উড দ্যাট অর্থ কি? উড দ্যাট অর্থ হচ্ছে যদি, যদি আমি পারতাম, উড দ্যাট। আর আরেকজন আবার প্রশ্ন করলেন যে উড দ্যাট থাকলে তো কুড দ্যাট হইতো না। আচ্ছা কুড দ্যাট আর উড দ্যাট দুই অর্থে ব্যবহার হয়, ঠিক আছে, কিন্তু উড দ্যাটের সাথে আবার কুড বসে আলাদা একটা অর্থ নিয়ে। উড দ্যাট মানে যদি, কুড মানে পারতাম। ঠিক আছে, পার্থক্যটা এখানে। আর উড দ্যাট কুড দ্যাট আবার নরমালি একসাথে বসে না। কি এডুকাটুম ভালো হয়ে যাও, হ্যাঁ এত শখ কেন বিয়ে খাওয়ার? এডুকাটুম কয় বিয়ে খাবে? এত শখ, আগে তোমাকে বিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা এই দেখেন, আমি নসরুল্লাহ হাসান সাহেবকে একটা শাউট আউট দেই। উনি আমাদের জন্য কমেন্ট বক্সে সবার জন্য দেখেন মডেল অক্সিলিয়ারি কোনগুলো সেগুলো লিখে দিচ্ছেন, ধন্যবাদ আপনাকে। আমি একটু পড়ছি, দেখেন আপনারা শুনেন। মডেল অক্সিলিয়ারি গুলো হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। তারপর হচ্ছে বি টু, বি গোয়িং টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, উড রাদার, হ্যাড বেটার, নিড, মাস্ট, ডেয়ার, অট টু। এরা সবাই হচ্ছে মডেল অক্সিলিয়ারি। ঠিক আছে, এখন আপনারা যারা ক্লাসে আছেন তারা চাইলে নসরুল্লাহ হাসান সাহেবের কমেন্টটা দেখতে পারেন, সেখানে দেওয়া আছে। আর যদি মনে করেন যে কমেন্ট খুঁজে পাচ্ছি না, তাহলে এই গত ক্লাসের স্লাইডটা একটু চেক করেন, যারা যারা পেয়েছেন ওই স্লাইডের মধ্যে দেওয়া আছে, পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা যাক, এ পর্যন্ত আপনারা সবাই বুঝে ফেলছেন। আর এই সর্বনাশ, ঠিক আছে, এ পর্যন্ত আপনারা সবাই বুঝে গেছেন। তাহলে আসেন আমরা পরের রুলটা দেখি যে এরপরে কি আছে। এরপর হচ্ছে রুল নাম্বার 32। আচ্ছা এইখানে হচ্ছে, এইখানে 32 নম্বরে দুই অংশে রুলটা বিভক্ত। প্রথম অংশটা সহজ, দ্বিতীয় অংশটাতে একটু বোঝার ব্যাপার আছে। বিষয়টা হচ্ছে যদি আপনার কোনো আনরিয়েল, কোনো অসম্ভব পরিস্থিতি বোঝায়, কোনো অসম্ভব সিচুয়েশন বা অসম্ভব অবস্থা বোঝায়, তখন আমাদের রুল নাম্বার 32টা কাজে লাগে। অসম্ভব অবস্থা মানে কি? অসম্ভব অবস্থা মানে আপনি এমন একটা কথা বললেন, এই জিনিসটা কোনোভাবেই হওয়া সম্ভব না। ঠিক আছে, অসম্ভব পরিস্থিতি, এই জিনিসটা যদি থাকে তাহলে আমাদের রুল নাম্বার 32 কাজে লাগে। দেখেন রুল নাম্বার 32 এর বিষয়টা কি। রুল নাম্বার 32 এর হইলো আপনার সমস্যা কোনো জায়গাতে নাই, সমস্যা হচ্ছে একটা জায়গাতে হইতে পারে, সেটা হচ্ছে গিয়া দেখেন ইফ অথবা উইশ, যদি এরকম শব্দ দ্বারা, ইফ অথবা উইশ দ্বারা সেন্টেন্স শুরু হয় এবং তারপরে যদি বি ভার্ব থাকে, তাহলে সব পার্সনের ক্ষেত্রেই ওয়্যার বসে। এই জিনিসটা হচ্ছে গিয়ে এই জায়গাতে ঝামেলা সৃষ্টি করার জিনিস, এটা প্যাচ লাগাবে। যেমন দেখেন ফার্স্ট পার্সন আই, আই এর জন্য হচ্ছে বসে ওয়াজ। আচ্ছা তারপর হচ্ছে হি, শি, ইট, এদের জন্য বসে ওয়াজ, তাই না? এই জিনিসটা আমরা জানি। ঘটনা হচ্ছে যদি আমার এই যে ইফ অথবা উইশ দ্বারা কোনো অসম্ভব কল্পনা বোঝায়, আনরিয়েল সিচুয়েশন, অসম্ভব কল্পনা, অসম্ভব কল্পনা যদি বোঝায়, তাহলে আমার এই জায়গাতে এই রুলটা আর কাজ করে না। তখন আমার কি হয়ে যায় জানেন? তখন ওয়াজের বদলে হয়ে যায় ওয়্যার। সকল ক্ষেত্রে যেখানে ওয়াজ ছিল সেখানে ওয়্যার বসে যায়, সব জায়গাতে। এই হচ্ছে বিষয়। ঠিক আছে, এই জন্যই রুল নাম্বার 32 এর অবতারণা। দেখলে মনে হবে যে কি রে, এটা তো ভুল লেখা রাখছে, সারা জীবন পড়ে আসলাম আয়ের সাথে ওয়াজ বসে, এই জায়গায় ধুপ করে দেখি আয়ের সাথে ওয়াই লেখছে, মাস্ট এটা ভুল লেখছে, লেখক এটা দাও। কিন্তু আপনি কাটতে গেলে আপনার টিচার আপনার খাতা কাটবে, ঠিক আছে, দেখা যাবে মার্ক দিবে না। ঘটনা কি? ঘটনা হচ্ছে যদি কোনো অসম্ভব কল্পনা থাকে তাহলে আমরা ওয়াজের পরিবর্তে
ওয়্যার ব্যবহার করি। এই হচ্ছে গিয়ে রুল নাম্বার 32 এর পার্ট 1 এর বিষয়টা। দেখেন একটু খেয়াল করে, আই উইশ, আমার খুব ইচ্ছা, আই ড্যাশ এ কিং। এখন দেখেন এখানে বি ভার্ব বসাইতে বলছে। বি ভার্ব মানে কি? আপনি বসাবেন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। ঠিক আছে, এই পাঁচটার যে কোনো একটা, তারপরে বি বিন বিং ওগুলা লাগতেছে না, এই পাঁচটার যে কোনো একটা বসবে। দেখেন বিষয়টা, আই এর সাথে সবসময় এম বসে, কিন্তু আমি বললাম যে এই ধরনের ইফ উইশ দ্বারা কোনো অসম্ভব কল্পনা বসাইলে কোনোভাবেই সেখানে নর্মাল নিয়মে কাজ করবে না। তাহলে নর্মাল নিয়মে কাজ না করলে এম বসতেছে না, বাদ। আই এর সাথে কখনোই ইজ বসে না, এটাও বাদ। আই এর সাথে যদি আর দেন তাহলে হয়ে যায় যে আমি নিজে এখন রাজা, কিন্তু সে তো রাজা না, সে রাজা হইতে চায়, তাহলে আরও বাদ। বর্তমান কাল বোঝাচ্ছিল, বর্তমান কালে যাওয়া সম্ভব না। তারপর আই এর সাথে ওয়াজ বসে, যদি আমার অতীত কাল হয়, আই ওয়াজ ওয়ার্কিং, আই ওয়াজ স্লিপিং, আই ওয়াজ ডুইং, আই ওয়াজ ইটিং, ওয়াজ বসে। কিন্তু সমস্যা হচ্ছে এই নিয়মের কারণে ওয়াজও বসানো সম্ভব না, কি বসাইতে হবে? ওয়্যার। ঠিক আছে, এই হচ্ছে গিয়া রুল নাম্বার 32। ঘটনা হচ্ছে এতটুকুতে শেষ। এখন দেখেন এই ধরনের সেন্টেন্সটা দুই ভাবে লেখা যায়। দেখেন একটা লিখছে আই উইশ আই ওয়্যার আ কিং, এটাকে আরেক ভাবে লেখা যায়, সেটা হচ্ছে এই যে ইফ আই বি এ কিং, এইভাবেও লেখা যেতে পারে। মানে দেখেন আই উইশের জায়গাতে ইফ ব্যবহার করা যায়, দুই ভাবে এই সেন্টেন্সে লেখা যায়। এই কারণে দেখেন ইফ এবং কমা দিয়ে লিখছে উইশ, দুইটাই হওয়া সম্ভব। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে এটার উত্তর কি হবে? ইফ আই ওয়্যার এ কিং, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, এই গেল পার্ট 1। এরপরে চলে আসেন পার্ট 2 তে। পার্ট 2 তে আমরা একটু দেখি, যদি আমার এমন হয় যে উইশ বা ইফ হ্যাড ইত্যাদির মাধ্যমে আনরিয়েল পাস্ট বোঝায়, ঠিক আছে, যদি অতীতকালের কোনো ঘটনা বোঝায়, তাহলে আমার এখানে একটা ঘটনা হয়, সেটা হচ্ছে গিয়ে আপনার ভার্বের আগে একটা উড কুড মাইট বসে এবং ভার্বের যে প্রেজেন্ট ফর্ম সেটা বসে। ঠিক আছে, এখানে ওই সেই আগের রুলটার একটা অবতারণা আছে, বাট এটার সাথে দেখেন পার্ট 2 এর সাথে পার্ট 1 এর একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা আপনাকে আমি একটু বুঝায় দিই। দেখেন পার্ট 1 এর যে ব্যাপারটা, সেটা হচ্ছে যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন, তাহলে দেখবেন সে চিন্তা করতেছে সে যদি রাজা হইতো, আমি যদি রাজা হইতাম, রাজা তো হয় নাই। ঘটনা হচ্ছে দেখেন এই জায়গাটাতে কোনো জায়গায় এরকম কিছু বলা নাই যে এটা পাস্ট টেন্সের সেন্টেন্স। হ্যাঁ আপনি বলতে পারেন ভাইয়া ওয়্যার তো আছে, তাই না, ওয়্যার আছে, তাহলে ওয়্যার থাকলে তো এটা পাস্ট টেন্স বোঝায়। কিন্তু ঘটনা হচ্ছে এই ওয়্যার তো হচ্ছে গিয়ে আপনার ওই অসম্ভব ইচ্ছাটাকে বোঝাইতেছে, বিধায় এটাকে আমরা পাস্ট টেন্স বলতে পারতেছি না ওইভাবে। আর আরেকটা ক্ষেত্রে দেখেন, যদি আমার এরকম হইতো যে সরাসরি পাস্ট টেন্স বোঝাচ্ছে, ঠিক আছে, যেমন দেখেন এই যে হ্যাড, ঠিক আছে, হ্যাড দিয়ে কি বোঝায়? পাস্ট টেন্স বোঝায়, হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ এবং হ্যাজ দিয়ে বোঝায় প্রেজেন্ট টেন্স, হ্যাড দিয়ে বোঝায় পাস্ট টেন্স। যদি আপনার পাস্ট টেন্স বোঝায় তাহলে আপনার স্ট্রাকচার একটু চেঞ্জ হয়ে যায়। কিরকম? যদি আপনার হচ্ছে যে এরকম হয়, পাস্ট টেন্স বোঝায়, অতীত কালের কোনো কিছু বোঝায়, তাহলে আমাদের যেটা করতে হয়, এখানে এসে একটা মডেল অক্সিলিয়ারি ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে উড কুড মাইট। এন্ড ক্যান কুড উড ব্যবহার করতে পারবে না, আপনাকে পাস্ট টেন্সেরই মডেল ব্যবহার করতে হবে। মানে আপনি কুডের জায়গায় ক্যান, উডের জায়গায় উইল, মে, মাইটের জায়গায় মে, এই জিনিসটা ব্যবহার করা যাবে না কোনোভাবেই। ঠিক আছে, আপনাকে ব্যবহার করতে হবে কি উড কুড মাইট। ঠিক আছে, কিরকম দেখেন, এই যে হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড, এই যে দেখেন এখানে হ্যাড আছে না, তার মানে অতীতকাল বোঝাচ্ছে। ওই জায়গাতে দেখছে দেখেন আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। ঠিক আছে, এবং এইখানে আরো একটা ঘটনা আছে, সেটা হচ্ছে দেখেন পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে এইখানে ছিল বি ভার্ব, বি ভার্ব দেখে এখানে আমরা ওয়্যার ব্যবহার করছি। বুঝেন বিষয়টা, বি ভার্ব দেখে আমরা ওয়্যার ব্যবহার করছি, কিন্তু ঘটনা হচ্ছে এইখানে যেহেতু বি ভার্ব দেওয়া নাই, এই কারণে আমার এখানে কি নিয়ে আসতে হয়? উড, কুড এবং মাইট, এই তিনটা যে কোনো একটা নিয়ে আসতে হয়। এই হচ্ছে রুল নাম্বার 32 এর পার্ট 2। ঠিক আছে, এই পর্যন্ত আপনারা সবাই বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করে জানান। আমি আপনাদের কমেন্ট আসতে আসতে আরেকবার জিনিসটা খুব সুন্দর করে, ছোট করে, সহজ করে আপনাদেরকে বুঝাই দিই। আচ্ছা দেখেন, এইখানে একটা নতুন পেজ নিয়ে আপনাদের জন্য আমি লিখি। ধরেন একটা সেন্টেন্স হইলো যেটা হচ্ছে ইফ অথবা আই উইশ
দিয়ে কোনো সেন্টেন্স লেখা, ঠিক আছে, কিংবা ধরেন আমি দিলাম হ্যাড দিয়েই লেখা, ঠিক আছে, লেখা হইলে আপনার যদি এরপরে আমাদের বি ভার্ব আসে, তারপরে ডট ডট ডট, তাহলে আপনি বি ভার্বের জায়গায় সবসময় লিখবেন ওয়্যার। ঠিক আছে, এখন একটা জিনিস একটু মাথায় রাখেন এই জিনিসটা বোঝার আগে, এই যে ইফ, আই উইশ, হ্যাড, এগুলো মানে হচ্ছে সব অসম্ভব কল্পনা। এগুলো মানে কি? এগুলো মানে হলো অসম্ভব কল্পনা। যদি এই ধরনের সেন্টেন্সে বি থাকে, বি ভার্ব, তাহলে আপনি বসাবেন ওয়্যার। যদি দেখেন যে এখানে কোনো বি ভার্ব নাই, অন্য কোনো ভার্ব আছে, যেমন ধরেন যে ইফ অথবা আই উইশ অথবা হ্যাড এরকম আছে, তারপরে হচ্ছে অন্য কোনো ভার্ব, বি ভার্ব নয়, অন্য কোনো ভার্ব যদি থাকে প্লাস ইত্যাদি, যদি অন্য কোনো ভার্ব থাকে তাহলে আপনি এই জায়গাতে কি লিখবেন? কুড অথবা উড অথবা মাইট। আচ্ছা, এরপরে হচ্ছে কি আপনি মেইন ভার্ব বসাবেন। এখন দেখেন যদি উড কুড মাইট থাকে মানে মডেল অক্সিলিয়ারি থাকে, তাহলে মডেল অক্সিলিয়ারির সাথে ভার্বের কোন ফর্ম বসে? উত্তর হচ্ছে বেস ফর্ম। তাহলে এখানে আপনি একটা ভি1 বসায় দিয়ে ঝামেলা মিটাই দিবেন, কাজ শেষ এতটুকুতে। ঠিক আছে, এবার আসেন এক্সাম্পল গুলো একটু খেয়াল করেন। দুইটা এক্সাম্পল আরেকবার একটু আমরা একবারে দেখে ফেলি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে সুন্দর করে। দেখেন এখানে কি বলছে, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। ওই যে দেখেন হ্যাড মানে কি? অসম্ভব কল্পনা বোঝাচ্ছে। হ্যাড দ্য উইংস অফ এ বার্ড আই ফ্লাই ইন দ্য স্কাই। দেখেন আগের এক্সাম্পলটা খেয়াল করেন, আগে ছিল এখানে বি ভার্ব, কিন্তু এখানে দেখেন বি ভার্ব নাই, এখানে বি ভার্ব ব্যতীত অন্য একটা ভার্ব দিয়ে রাখছে। এই কারণে এই জায়গাতে আমি ওয়্যার বসাইতে পারি না, এখানে আমার বসানো লাগছে উড কুড মাইট। আর আগেরটাতে এখানে ছিল একটা বি ভার্ব, বি ভার্ব ছিল বিধায় আমি বসাইছি এখানে ওয়্যার। ঠিক আছে, এই হচ্ছে বিষয়বস্তু। এবার আসেন ঠান্ডা মাথায় একবারে এক লাইনে বলবো জিনিসটা। যদি কোনো অসম্ভব কল্পনা বোঝায়, যদি অসম্ভব কল্পনা বোঝায় তাহলে আপনার ভার্বের জায়গাতে উড কুড মাইট বসে, আর যদি ভার্বের জায়গায় বি ভার্ব থাকে তাহলে সেখানে ওয়্যার বসে। জাস্ট এতটুকুতে কাজ আপনার শেষ। এই পার্টটা আরেকবার একটু দেখেন, দেখে বুঝেন কিনা আমাকে বলেন এবং আমাকে কমেন্ট করে জানান যে আপনারা বুঝতে পারছেন কিনা। এই যে আপনারা অনেকে খুব সুন্দর করে জিনিসটা উত্তর দিয়ে গেছেন। ওকে, এই যে বা আনিকা প্রশ্ন করছেন যে উড দ্যাট আর উইশের ক্ষেত্রে একই রুল, তাহলে হ্যাঁ মোটামুটি সেম রুল, খালি হচ্ছে ভার্বের যে ডিফারেন্সটা সেখানে। আচ্ছা, তারপরে হচ্ছে জি এম নাজমুল সাকিব তামিম বলছেন আই উইশ আই ওয়ার ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, আমি যদি ডোনাল্ড ট্রাম্প হইতাম। গুড। তারপরে নসরুল হাসান বলছেন ইফ আই ওয়ার আ বার্ড। সুন্দর উত্তর। তারপরে হচ্ছে জেবা আনিকা বলছেন আই উইশ আই ওয়ার আ চাইল্ড এগেন। ফারিয়া তাসনিম মিতু বলছেন আই উইশ আই ওয়ার আ কিং। ইফ আই ওয়ার আ পাবলিকান। আব্দুল কাইম বলছেন অফকোর্স ইউ উইল বি। এটা কোনো অসম্ভব কল্পনা না, এটা খুবই সম্ভব। আব্দুল কাইম, এটা কোনো অসম্ভব কল্পনা না। ইফ আই ওয়ার আ পাবলিকান মানে পাবলিকিয়ান যেটা বলছেন আর কি, এটা হওয়া কোনো বিষয়ই না, আপনি পারবেন। ঠিক আছে, এটা অসম্ভব কল্পনা না, লেগে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে যাক হয়েছে, আপনারা খুব সুন্দর করে বুঝতে পারছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। নসরুল হাসান বলছেন আলহামদুলিল্লাহ অল ক্লিয়ার ভাই। আপনি বুঝাচ্ছেন আর আমরা বুঝবো না, এটা খুব ইম্পসিবল ব্যাপার, কি বলে না বলে। আচ্ছা ঠিক আছে, মিকদাদ বলছেন ক্লিয়ার, ভেরি গুড। যাক, বাকিরা যেহেতু উড কুড যে কোনো একটা বসালে হবে। সাইদ হাসান বলছেন কিনা, হ্যাঁ হবে, যে এটা ইচ্ছা বসান, উড কুড মাইট, এটা এটা অথবা এটা, একই অর্থ একই কাজ একই প্রয়োগ, আপনি বসায় দেন, কোনো সমস্যা নাই, সেন্টেন্স 100% কারেক্ট থাকবে, কোনো প্যারা নাই। আচ্ছা, অ্যাটেন্ডেন্স কমে যাচ্ছে ক্লাসে, আপনাদের কি মনোযোগ ফুরায় যাচ্ছে? মনোযোগ ফুরায় গেলে আমাকে ফ্র্যাঙ্কলি বলতে পারেন, আপনাদেরকে মনোযোগ ধরে রাখার জন্য কি কি করা লাগে সেটা আমি করব। ঠিক আছে, কিন্তু ক্লাসটা শেষ পর্যন্ত করতে হবে। ঠিক আছে, আপনারা ক্লাস থেকে চলে গেলে কিন্তু আলটিমেটলি লাভ নাই। কারণ কি, আপনারা যদি ক্লাস কন্টিনিউ না করেন তখন আপনার কাছে মনে হবে আচ্ছা আমি তো ক্লাস করছি, কিন্তু আপনি যে রুলটা মিস করলেন এই জিনিসটা পরীক্ষায় আসলে আপনি ঠাস করে একটা কট খেয়ে যাবেন যে আয় হ্যাঁ এই জিনিসটা তো আমি পারি না, বা এই জিনিসটা তো আমি এর আগে দেখি নাই। ঠিক আছে, তখন আপনার মনে হবে তাহলে কি ক্লাস করলাম রে, ক্লাস করে যদি না পারি পরীক্ষায়। কিন্তু ভাইয়া আপনি তো ক্লাসের মাঝখান থেকে বের হয়ে চলে আসছেন, এই কাজটা করা যাবে না। একটু কষ্ট করে হলেও ক্লাসটা ধৈর্য নিয়ে থাকেন, কেননা
আমরা যদিও ক্লাসগুলো বড় হচ্ছে, বিশ্বাস করেন আপনাদের উপকারের জন্যই ক্লাসগুলো নিচ্ছি। এই যে আমি একটানা আপনাদেরকে দাঁড়ায় দাঁড়ায় ক্লাস নিচ্ছি, 7টা থেকে শুরু করছি, এখন ঘড়িতে বাজে 10:30। আমি একটানা আপনাদেরকে ক্লাস নিচ্ছি দাঁড়ায় দাঁড়ায়। আমার জন্য কিন্তু কাজটা যথেষ্ট কঠিন। একটানা দাঁড়ায় দাঁড়ায় ক্লাস নেওয়া, একটানা কথা বলা, কিন্তু এনাফ কঠিন কাজ। বাট তারপরে দেখেন আপনাদের সাথে আমি ক্লাসে আসি কেন? আপনাদের এই ভালো করানোর উদ্দেশ্যে এই পরিশ্রমটা। সো আমার থাকবে আপনাদের কাছ থেকে, এক্সপেকটেশন থাকবে যে আপনারা সবাই একটু কষ্ট করে হলেও ক্লাসটা শেষ পর্যন্ত থাকবেন আমার সাথে। কি হবে যে ঠিক আছে আপনার ভালো লাগছে না, শরীর ম্যাজ ম্যাজ করতেছে, একটু হেঁটে নেটে একটু নাড়াচাড়া করে আসেন, হেঁটে চলে আসেন, ঠিক আছে, কারোর সাথে কথা বলেন, একটু একটু খাবার খান, সময় কাটান, ক্লাসে থাকেন। আপনি মনে করেন যে নোট করতেছেন না, কিছু করতেছেন না, বোকার মতো স্ক্রিন দিকে তাকায় আছেন, তাও উপকারে আসবে। বিশ্বাস করেন, আপনি যদি একদম ব্ল্যাঙ্কলি বোকার মতো স্ক্রিনের দিকে কিছু তাকায় থাকেন, কিচ্ছু বুঝতেছেন না, তাও কাজে লাগবে। বিশ্বাস করেন, আপনি দেখবেন পরীক্ষার হলে গিয়ে মনে পড়ছে আচ্ছা এটা এরকম হইতে পারে, ওই হইতে পারে থেকে দেখবেন কারেক্ট অ্যান্সার চলে আসছে। অতএব ক্লাসটা মানে ছেড়ে না দিয়ে, চলে না গিয়ে করে নেন। আর আরেকটা যেটা বলি আমি, যে রেকর্ড ক্লাস চাইলে করা যায়, রেকর্ড ক্লাস করতে হয় প্রবলেম সলভিং এর সময়। আপনি যদি প্রথমবারে গিয়ে রেকর্ড ক্লাস করতে বসেন, তাহলে একটা বিপদে পড়বেন কি, যে একটা জায়গাতে প্রশ্ন তৈরি হয়েছে, আপনি বুঝতেছেন না কি হলো, প্রশ্নটা আপনি করবেন কাকে, তখন তো কেউ নাই আপনার সামনে। কিন্তু লাইভ ক্লাসে আমি 24/7 আপনার সাথে আছি, আপনি লাইভ ক্লাসে ডিরেক্ট প্রশ্ন করলে আমি 1 মিনিট পর আপনাকে রিপ্লাই দিয়ে দেবো, ভাই এটা হচ্ছে এই সমস্যা ছিল, আরেকটা জিনিস আরেকবার বুঝাইতে পারবো। ঠিক আছে, সো চেষ্টা করব যে আমরা সবাই ক্লাসটি মনোযোগ দিয়ে করার, ঠিক আছে, এবং শেষ পর্যন্ত থাকার। আমরা খুব বেশিক্ষণ টানবো না, আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাস শেষ করে দেবো, টেনশন করার কোনো কারণ নেই। আসেন, আমরা যত দ্রুত টানতে পারবো তত তাড়াতাড়ি আমাদের ক্লাস শেষ হবে। ওকে, এবার আসেন, এইখানে হচ্ছে রুল নাম্বার 33, বাক্যের মধ্যে যদি অ্যাজ ইফ এবং অ্যাজ দো থাকে। এই রুলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটা থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন শুধু রাইট ফর্মও ভারবে না, এটা থেকে প্রশ্ন আসে কমপ্লিটিং সেন্টেন্সে, এটা থেকে প্রশ্ন আসে ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে, এটা থেকে প্রশ্ন আসে হচ্ছে কি আপনার ট্রান্সফরমেশনে, অনেক জায়গাতে এই জিনিসটা থেকে প্রশ্ন আসে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ এই রুলটা। সো যারা যারা ক্লাসে আছেন একটু মনোযোগ দিয়ে এই রুলটা দেখার চেষ্টা করেন, ঠিক আছে, এই রুলটা একটু দেখার চেষ্টা করেন সবাই। দেখি আপনাদের কমেন্ট, দেখি কোনো প্রশ্ন আছে কিনা, একটু একটু দেখে নেই। আখি আলম বলছে ভাইয়া ফোনে চার্জ মাত্র 15%। খুবই দুঃখিত ভাইয়া, চার্জ 15%, একটু কষ্ট করে যদি পসিবল হয় ফোনটা চার্জে লাগায় তারপরে ক্লাসটা করেন, কারণ আমার ফোনও চার্জে খুব বেশি আছে, বিষয়টা ওরকম না, আমার ফোনে চার্জ প্রায় কমে আসছে, বাট তারপরে চেষ্টা করতেছি আপনাদের সাথে ক্লাসটা কন্টিনিউ করার। ওকে, এই যে নসরুল হাসান হচ্ছে ভালো কাজ করছেন, চার্জ থাকে না তাই চার্জ লাগায় ক্লাস করতেছেন, ভেরি গুড। ওকে, চলেন 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 চলেন, সময় নষ্ট না করি, আমরা হচ্ছে শুরু করি আবার। ওকে, নাজমুল সাকিব আমি জিজ্ঞেস করছেন আর কটা রুল আছে। ভাইয়া খুব বেশি রুল নাই, কিন্তু আমি আপনাদেরকে সংখ্যাটা বলবো না, সংখ্যা বললে আপনাদের একটা এক্সপেকটেশন তৈরি হবে কখন শেষ হবে কখন শেষ হবে, এই জিনিসটা আপনাদের মধ্যে করতে যাচ্ছি না। তাহলে হবে কি, এই শেষ করার চক্করে আপনি বুঝবেন না যে কি পড়াচ্ছি। রুল কয়টা আছে এটা আমি বলবো না, কিন্তু দেখবেন খুব দ্রুত জিনিসটা শেষ হয়ে গেছে, অবাক হয়ে যাবেন যে কিরে তাড়াতাড়ি শেষ হয়ে গেল, ঘটনা কি। একটু ধৈর্য ধরেন, তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি শেষ হবে, ঠিক আছে। আপনারা একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। একটা জিনিস সিম্পলি দেখেন, আপনি যদি একটা জিনিস একবার না বুঝে সেকেন্ড টাইম আমাকে বলেন, আমার কিন্তু বুঝাইতে কোনো অসুবিধা নেই, আপনাকে আমি বলে দেবো স্যার এটা হচ্ছে এরকম এরকম, 1 মিনিট 2 মিনিট সময় ব্যয় করে আমি বুঝালাম, এই যে 2 মিনিট সময়টা আপনাদের নষ্ট হচ্ছে। সো চেষ্টা করবেন একবারে জিনিসটা বুঝে নেওয়ার, বুঝে নিলে হবে কি আমি তাড়াতাড়ি রুলে আগাইতে পারবো, ক্লাস শেষ হবে তাড়াতাড়ি, ঠিক আছে। সো একটু ধৈর্য ধরেন, একটু ঠান্ডা মাথায় বুঝেন, জাস্ট লাস্ট মোমেন্টে একটা গিয়ার দেন, ফাইনাল গিয়ার, লাস্ট মোমেন্টে একটা গিয়ার দেন। ক্লাসের প্রায় টাইম শেষের দিকে চলে আসে, 10:30 বাজে, আমরা চেষ্টা করবো আর খুব অল্প সময়ের মধ্যে ক্লাসটি শেষ করে দেওয়ার আপনাদের। একটু মনোযোগ দেন, ঠিক আছে, একদম স্ট্রেংথ, এবার মানে গল্প গুজব টাইপের কমেন্ট না করে আপাতত হচ্ছে একদম ফুল ফোকাসটা ক্লাসের উপর দেন, জাস্ট যেটা করা দরকার, বুঝতে পারছেন বুঝতে পারেন নাই এই কমেন্টগুলো করেন, দেখবেন অনেক তাড়াতাড়ি ক্লাস শেষ হয়ে যাবে, ট্রাস্ট মি, আমার সাথে আসেন দেখবেন আর বেশি নাই। আচ্ছা দেখেন, যদি আমার বাক্যের মধ্যে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এই যুক্ত কোনো সেন্টেন্স থাকে, অ্যাজ ইফ অ্যাজ দো মানে কি? আচ্ছা, অ্যাজ ইফ অ্যাজ দোর বাংলা হলো যেন, ঠিক আছে। একটা বাংলা উদাহরণ দিই তাহলে জিনিসটা বুঝবেন। যেমন আমি বললাম যে এমন ভাবে কথা কয়, মানে খুব সব জানে সে, যেন সে সবই জানে, আসলে কিছু জানে। এইটা হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ দো, এই জিনিসটাই, ঠিক আছে। মাঝে মাঝে কিছু মানুষ থাকবে না যে আপনার সামনে এসে আলগা একটু ভাব দেখায়, যে এমন একটা ভাব করবে সে মনে হইতেছে কি ডোনাল্ড ট্রাম্পের পকেটে নিয়ে ঘুরে, আমেরিকার প্রেসিডেন্টকে পকেটে নিয়ে ঘুরে, এটা কিছু লোকজন আছে, তখন কি ভাব, মানে সব জানে, ঠিক আছে। এই যে আপনি কথাটা বললেন না, এটাই হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ দো, ঠিক আছে। এই রুলটাই আমরা এখন পড়বো। এই অ্যাজ ইফ অ্যাজ দো এর যে রুলটা, এখানে দুইটা অংশে পড়তে হয়, দেখেন এই যে দেখেন স্ট্রাকচার 1 এবং স্ট্রাকচার 2, দুই পার্টে জিনিসটা লেখা। এখন দেখেন অ্যাজ ইফ অ্যাজ দোটা বোঝার জন্য আপনাকে দুইটা জিনিস বুঝতে হবে, টেন্সটা একটু ভালো করে বুঝতে হবে। দেখেন প্রথমে আসি আমরা স্ট্রাকচার 1। স্ট্রাকচার 1 এ কি আছে,
অ্যাজ ইফ অ্যাজ দো কখনোই সেন্টেন্সের শুরুতে বা শেষে থাকে না। অ্যাজ ইফ অ্যাজ দো থাকে সেন্টেন্সের সর্বদা মাঝখানে থাকে, সর্বদা মাঝখানে থাকে। এটা কখনোই সেন্টেন্সের শুরুতে বা শেষে বসবে না, সে কই থাকবে? মাঝখানে থাকবে। ঠিক আছে, মাঝখানে ধইরে আমি যদি কাজ করি তাহলে দেখেন কমন সেন্স অ্যাপ্লাই করলে বোঝা যায় যে এর আগেও কিছু একটা আছে, পরেও কিছু একটা আছে, থাকতে পারে। এবার আসেন যে আগে পিছে কি থাকে সেটা আমরা একটু দেখি। 1 নাম্বার স্ট্রাকচার, যদি অ্যাজ ইফ অ্যাজ দো এর শুরুতে বা আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে অ্যাজ ইফ অ্যাজ দো এর পরে গিয়ে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বসাই। ঠিক আছে, এটা হচ্ছে একটা। তারপরে হচ্ছে আরেকটা হইলো, এখানে আপনাদেরকে এক্সাম্পলটা আমি লিখে দেই। যেমন দেখেন, হি টক্স as if he knew everything। ওই পাশে একটা এক্সাম্পল আছে বাট ওটা লিখলাম না, ওটাতে লিখলাম না, একটা কারণ আছে, একটু দাগাদাগি করতে হবে। দেখেন এই এক্সাম্পলটা একটু খেয়াল করেন, এটার বাংলাটা আপনাদের বলে দেই। হি টক্স as if he knew everything মানে হচ্ছে এমন ভাবে কথা বলে যেন সে সব জানে, এটা হচ্ছে মিনিং। ঠিক আছে, তো এইটাতে দেখেন ঘটনাটা কি ঘটছে। আমি বলছি কি as if থাকে সেন্টেন্সের মাঝখানে সবসময়, বা as though, একই জিনিস। as if as though এর মধ্যে কোনো পার্থক্য নাই, একই জিনিস, দুইটাকে যে কোনো একটা ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা নাই। আমি as if দিয়ে লিখছি। as if থাকে সেন্টেন্সের মাঝখানে, তাহলে ওর আগেও একটা কিছু আছে, পরেও একটা কিছু আছে। নিয়মটা কি ছিল? নিয়ম হচ্ছে যদি আপনার as if এর আগে কি থাকে, পাস্ট ইনডিফিনিট, সরি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে। দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট কিভাবে হয়েছে এটা, এই যে হি হচ্ছে সাবজেক্ট প্লাস টক্স, টক্স হচ্ছে গিয়ে মেইন ভার্ব অথবা V1, এটাই তো প্রেজেন্ট ইনডিফিনিট নাকি? প্রেজেন্ট ইনডিফিনিট থাকে এবং as if এর পরে কি থাকে, পাস্ট ইনডিফিনিট থাকে। তাহলে পাস্ট ইনডিফিনিট কি হয়, মেইন ভার্ব প্লাস ভার্বের পাস্ট ফর্ম V2, তারপরে এভরিথিং। তাহলে দেখেন এখানে কি আছে, এই যে সাবজেক্ট প্লাস এই যে দেখেন V2, V2 কি, V2 হচ্ছে গিয়ে নো এর পাস্ট ফর্ম নিউ। ঠিক আছে, যেমন এই দেখেন এটা হচ্ছে নো, এটা হলো V1, এটা হচ্ছে নিউ, এটা হচ্ছে V2, আর একটা হচ্ছে নোন, AKNOWN নোন, এটা হচ্ছে V3। ঠিক আছে, তাহলে দেখেন এখানে কি বসতেছে, হি নিউ এভরিথিং, তাহলে সাবজেক্ট প্লাস V2 এভরিথিং হচ্ছে অবজেক্ট। তাহলে কি এটা হচ্ছে আমার দেখেন পাস্ট ইনডিফিনিটিভ স্ট্রাকচার হয়ে গেছে, আর এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটিভ স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস V1। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে সাবজেক্ট প্লাস V1 কি, প্রেজেন্ট ইনডিফিনিট, আর এটা কি, এটা পাস্ট ইনডিফিনিট। এই হচ্ছে as if এর একটা স্ট্রাকচার। এই পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন। এরপরে আসেন স্ট্রাকচার 2। যদি আমার as if এর আগে যদি আমার প্রেজেন্ট ইনডিফিনিটের জায়গায় পাস্ট ইনডিফিনিট থাকে, খেয়াল করেন, যদি প্রেজেন্ট ইনডিফিনিট জায়গায় স্ট্রাকচার 1 এর সাথে পার্থক্য কোথায় ছিল, পার্থক্য হচ্ছে স্ট্রাকচার 1 এ ছিল as if এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট, আর স্ট্রাকচার 2 তে as if এর আগে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। ডিফারেন্সটা খেয়াল করেন, as if এর আগে ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, as if এর আগে এখন হচ্ছে পাস্ট ইনডিফিনিট। যদি এরকম ঘটনা হয় তাহলে as if এর পরে গিয়ে কি বসে, পাস্ট পারফেক্ট বসে। ডিফারেন্সটা কোথায়, পাস্ট পারফেক্ট। আগেরটা কি ছিল দেখেন, আগেরটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস as if প্লাস পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট as if পাস্ট ইনডিফিনিট, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট একসাথে। আর পরেরটাতে কি ছিল, পরেরটাতে ছিল পাস্ট ইনডিফিনিট প্লাস as if প্লাস পাস্ট পারফেক্ট। তাহলে দেখেন পাস্ট ইনডিফিনিট আর পাস্ট পারফেক্ট একসাথে। এই হচ্ছে স্ট্রাকচার 2। যেমন দেখেন আরেকটা এক্সাম্পল দেই, এই যে এক্সাম্পলটা আমি লিখছি না, আপনাকে এই এক্সাম্পলটা দিয়েই আমি স্ট্রাকচার 2টা বুঝাই দিচ্ছি। দেখেন কিভাবে এটা হয়ে যাবে, মুছে দিলাম। আচ্ছা খেয়াল করেন, এই সেম জিনিসটা আমি আবার লিখবো, খেয়াল করেন। এই যে as if এর আগে কি আছে, হি টক্স, এটা কোন টেন্স? উত্তর হলো ভাইয়া এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক না? এবার আসেন এই প্রেজেন্ট ইনডিফিনিটের জায়গায় আমি স্ট্রাকচার 2 যেহেতু লিখবো, তাহলে আমি পাস্ট ইনডিফিনিটে লিখবো। এটা পাস্ট ইনডিফিনিট লেখার জন্য কি করতে হবে, দেখেন হি, তারপর হচ্ছে গিয়া ভার্বের পাস্ট ফর্ম বা V2। তাহলে দেখেন এই যে টক বা টক্স, এটার V2 কি, এটার V2 হলো টকড, TALKED, হি টকড, তারপরে হচ্ছে as if। আচ্ছা এখন স্ট্রাকচার 2 এর নিয়ম অনুযায়ী ছিল যদি as if এর আগে আমার পাস্ট ইনডিফিনিট থাকে, তাইলে as if এর পরে গিয়ে কি বসে, as if এর পরে গিয়ে বসে পাস্ট পারফেক্ট, ঠিক না? ওকে, তাহলে দেখেন এখানে আমার আগেরটাতে ছিল হি নিউ এভরিথিং, এইটাকে এবার আমার এখানে যদি লিখতে হয় তাহলে কোন টেন্সে লিখতে হবে? উত্তর হইল পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে।
তাহলে এইটাকে দেখেন পাস্ট পারফেক্ট টেন্স আমি বানাই, তাহলে কি হবে দেখেন, অ্যাজ ইফ এর পরে হি সাবজেক্ট, পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি ছিল, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট, এটা ছিল পাস্ট পারফেক্টের স্ট্রাকচার। তাহলে এইখানে যেটা আছে এটাকে আমরা পাস্ট পারফেক্ট বানানোর জন্য কি করতে হবে, প্রথমে আছে সাবজেক্ট, তারপর আমার কি বসাতে হবে, হ্যাড, হি হ্যাড, তারপরে হচ্ছে কি বসাতে হবে, V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, থার্ড ফর্ম। V3 কি দেখেন, এই যে নিউ আছে, নিউ ছিল একটা V2, কিন্তু এইটার V3 কি, এই যে দেখেন নোন, তাহলে আমার এখানে হি হ্যাড নোন, তারপরে এভরিথিং যা আছে তাই, শেষ। এই হচ্ছে গিয়ে আমাদের দুইটা স্ট্রাকচার। ঠিক আছে, এই হলো আমাদের রুল নাম্বার 33 শেষ। যেমন দেখেন এই যে এক্সাম্পলটা একটু খেয়াল করেন, হি স্পিক্স অ্যাজ ইফ হি নোন এভরিথিং, মনে করেন এখানে নো দেওয়া আছে, নোন না। ঠিক আছে, তাহলে এটাকে আমরা যখন অ্যাজ ইফে লিখলাম, প্রথমে ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, এই যে হি স্পিক্স, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এই কারণে অ্যাজ ইফ এর পরে কি বসছে, পাস্ট ইনডিফিনিট। দেখেন হি নিউ এভরিথিং। তারপর হচ্ছে আরেকটা দেখেন, শি প্রসিডেড, প্রসিড মানে অগ্রসর হওয়া, প্রসিড শব্দটার মানে হলো অগ্রসর হওয়া, এখানে মূল শব্দটা ছিল প্রসিড, অগ্রসর হওয়া, লাস্টে গিয়ে একটা ইডি লাগাইছে, মানে কি এটা পাস্ট টেন্স হয়ে গেছে, যদি পাস্ট টেন্স হয়ে যায় তাহলে এটা পাস্ট ইনডিফিনিটের সেন্টেন্স। তারপরে অ্যাজ দো মানে অ্যাজ ইফ, অ্যাজ দো একই, আই নট স্পিক, দেখেন এখানে কি করছে, যেহেতু পাস্ট ইনডিফিনিট দিয়ে শুরু হয়েছে তাই অ্যাজ ইফ এর পরে লিখছে কি পাস্ট পারফেক্ট, এই জন্য দেখেন করছে কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নট স্পোকেন V3। ঠিক আছে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, দেখেন এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স বানায় ফেলছে। ঠিক আছে, সো এই পর্যন্ত আপনারা যারা বুঝছেন এটা একটু কমেন্ট করে আমাকে জানান। এটা যদি আপনারা বুঝে থাকেন, আপনাদেরকে এটা মনে রাখার জন্য ছোট একটা টেকনিক আপনাদের শিখাই দিব, তাহলে আরো ইজিলি বুঝবেন। ঠিক আছে, আচ্ছা ওকে, যে বানিকে বলছেন অ্যাজ ইফ অ্যাজ দো সেম সেম রুল কিনা, জি স্যার, অ্যাজ ইফ অ্যাজ দো একই জিনিস, এদেরকে ইন্টারচেঞ্জ করে করে ব্যবহার করা যায়, এদের মধ্যে কোনো পার্থক্য নাই, সেম জিনিস এগুলো। ঠিক আছে, আচ্ছা শেষ করে দেব, শেষ করে দেব। আচ্ছা, আরেকজন কে জানি বললো যে ভাইয়া আরেকবার একটু ছোট করে বলেন, আখি আলম, ছোট করে বললে মানে খুব সিম্পলি যদি আপনাকে বলি, তাহলে আপনি শুধুমাত্র এই জিনিসটুকু খেয়াল রাখবেন, এই জাস্ট এতটুক। ঠিক আছে, আমি আর বলার প্রয়োজনীয়তা দেখি না, আপনি শুধু এটা একটু খেয়াল করেন, সেন্টেন্সের মধ্যে মনে করেন কি আছে, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো আছে, ওইটার শুরুতে যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে শেষে গিয়ে থাকবে পাস্ট ইনডিফিনিট, এক। আর দুই নম্বরে হচ্ছে যদি অ্যাজ ইফ এর শুরুতে থাকে পাস্ট ইনডিফিনিট, তাহলে শেষে গিয়ে বসে পাস্ট পারফেক্ট, জাস্ট এতটুকু, এর বাইরে আর মনে রাখার তেমন কোনো প্রয়োজনীয়তা নাই। এবার আসেন আপনাদেরকে মনে রাখার একটা সিস্টেম শিখাই দিই ছোট করে, তাহলে এটা সহজ হবে। বিষয়টা কি, বিষয়টা হচ্ছে আপনারা যারা ন্যারেশন খুব ভালো করে পারেন, ন্যারেশনের মধ্যে এই জিনিসটা ছিল, একটু মনে করে দেখেন, আমরা যখন ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে যাইতাম, তখন আমাদের যদি ডিরেক্ট স্পিচে প্রেজেন্ট ইনডিফিনিট থাকতো, আমরা ইনডিরেক্ট স্পিচে গিয়া ওটারে পাস্ট ইনডিফিনিট বানাই দিতাম। আর যদি আমাদের ডিরেক্ট স্পিচের মধ্যে পাস্ট ইনডিফিনিট থাকতো, তাহলে ইনডিরেক্ট স্পিচের মধ্যে গিয়া ওটাকে আমরা পাস্ট পারফেক্ট বানাই দিতাম। খেয়াল করে দেখেন, এই জিনিসটা যদি মনে রাখতে পারেন, তাহলে এই রুলটাতে কোনো ধরনের সমস্যা হবে না, এবং এই রুলটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটা ভুলে যাওয়া যাবে না। এটা ভুলে গেলে আপনারা শুধু রাইট ফর্ম ভার্ব না, আরো বেশ কয়েকটা জায়গাতে আটকে যাবে। কাজেই চেষ্টা করবেন এই অংশটা খুব ভালো করে মনে রাখার। ঠিক আছে, খালি মনে রাখবেন কি প্রেজেন্ট ইনডিফিনিট থেকে পাস্ট ইনডিফিনিট, আর পাস্ট ইনডিফিনিট থেকে পাস্ট পারফেক্ট, এইটা জিনিসটা অন্তত একটু মনে রাখার চেষ্টা করেন, তাহলে দেখবেন আশা করি ঝামেলা সলভ। ঠিক আছে, আচ্ছা সাইদুর রহমান জুবাইর বলছেন শর্টকাটটা দেন স্যার। এই যে স্যার এটাই শর্টকাট, এই অংশটাই শর্টকাট, এটা বুঝলে আপনারা আর কিছু মনে রাখার দরকার নেই, এটাই শর্টকাট। ঠিক আছে, যাও, তো আপনারা সবাই বুঝতে পারছেন, তাহলে আবার চলেন এবার আমরা হচ্ছে পরের রুলটা একটু দেখি। পরেরটা ছিল রুল নাম্বার 34। আচ্ছা, রুল নাম্বার 34 বিষয়টা কি, যে সকল সেন্টেন্সের মধ্যে সিন্স থাকে, যে সকল কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে সিন্স থাকে, ওই সেন্টেন্স গুলাতে আমাদের
কি ব্যবহার করতে হয়, মানে টেন্সের ওইখানে একটা বিষয় আছে। আচ্ছা, এখন ঘড়িতে সময় হচ্ছে 11:15, 10:43 বাজে। আচ্ছা, আপনাদেরকে আমি 11টার মধ্যে ক্লাস শেষ করে দিব, প্রমিস, কোনো সমস্যা নেই। ঠিক আছে, জাস্ট 11টার মধ্যে আপনাদের ক্লাস আমি ক্লোজ করে দিব, আপনাদেরকে কথা দিচ্ছি। হয়তো আমাদের সবগুলো রুল আজকে শেষ হবে না, বাট এটা আপনাকে আমি শিওর দিতে পারি যে নেক্সট ক্লাস যেটা, মানে 4 পার্টে চলে যাবে ক্লাসটা, আমি সরি ফর দ্যাট। এরপরের ক্লাসে আমি আপনাদেরকে প্রমিস করলাম, এরপরের ক্লাসে রাইট ফর্ম ভার্ব পুরোটা ক্লোজ হবে, ট্রাস্ট মি, একদম পুরোটা, একদম বোর্ড প্রশ্ন প্র্যাকটিস সহ পুরোটা ক্লোজ হবে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি শেষ হবেই, না হয়ে কোনো উপায় নেই। ঠিক আছে, কারণ আমরা একদম শেষের দিকে চলে আসছি, কিন্তু যেহেতু ঘড়িতে সময় শর্ট, আপনারা 4 ঘন্টা ধরে আমার সাথে আছেন, অনেক প্যারা। ঠিক আছে, আর একটু কষ্ট করেন, এই 34 নম্বর রুলটা একটু পড়াই দিই আপনাদেরকে। এরপরে হচ্ছে গিয়ে আমরা নেক্সট ক্লাসে, প্রমিস করলাম আপনাদেরকে আমি শেষ করে দেব। ঠিক আছে, নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে। এবং আরেকটা প্রমিস আপনাদেরকে করতেছি যে নেক্সট ক্লাসে যখন আমাদের রাইট ফর্ম ভার্ব কমপ্লিট পুরোটা লেকচার শিটগুলো আমি পুরোটা আবার দিব আপনাদেরকে, দেওয়ার পরে ক্লাসগুলো ইউটিউবে আপলোড করে দিব। এবং আপনাদের আরেকটা জিনিস বলে দেই, রাইট ফর্ম ভার্ব সংক্রান্ত যে জায়গা থেকে যে কোনো প্রশ্ন আপনাদেরকে দেওয়া হোক না কেন, আপনারা এটা উত্তর করতে পারবেন, এটা আমার ওয়াদা আপনাদের কাছে, আমি বলে দিলাম। ঠিক আছে, একটু ধৈর্য ধরেন, আমরা 34 নম্বর রুলটা একটু শেষ করি, শেষ করে আজকের মতো আপনাদেরকে 11টার মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। তারপরে হচ্ছে নেক্সট আরেকটা ক্লাস হবে, ক্লাসটা আমরা খুব শীঘ্রই করে ফেলবো। ঠিক আছে, হয়তো কালকেও হইতে পারে, যদি আমার মানে এখানে যদি অন্য কোনো শিক্ষকের ক্লাস না থাকে, তাহলে আমি কালকে আপনাদের ক্লাস নিয়ে ফেলবো, যদি না হয় তাহলে পরশু দিন আপনাদের আমি ক্লাস নিচ্ছি, প্রমিস নিয়ে আপনাদেরকে আমি জিনিসটা শেষ করে দিব, এটা আমি কথা দিলাম। আজকের জন্য একটু কষ্ট করে এই একটা রুল আমার সাথে পড়েন, তাহলে আপনাদের ছুটি, আজকের মতো ছুটি, নেক্সট ক্লাস থেকে আমরা শেষ করব। ঠিক আছে, লাস্ট যেটা রুল নাম্বার 34, আসেন রুল নাম্বার 34টা আমরা একটু দেখি ছোট করে। রুল নাম্বার 34 কি ছিল? যদি কোনো সেন্টেন্সের মধ্যে সিন্স থাকে, ঠিক আছে, কমপ্লেক্স সেন্টেন্সের কথা এখানে বলা হয়েছে, আপনি যদি কমপ্লেক্স সেন্টেন্সটা নাও বুঝেন আপাতত বাদ থাকে, এটা দরকার নাই, কমপ্লেক্স সেন্টেন্স না বুঝলেও চলবে, কিন্তু সিন্স যুক্ত সেন্টেন্সটার বিষয়টা হইলো এটা হচ্ছে অনেকটা অ্যাজ ইফ এর মতো, মানে এই সেন্টেন্সগুলো দুই পার্টে লিখতে হয়, মানে ধরেন অ্যাজ ইফ এর আগে একটা ছিল পরে একটা ছিল, যে ব্যাপারটা না, এখানেও সিন্স যুক্ত সেন্টেন্সটারও সেম ঘটনা ঘটে। মানে এইটার দেখবেন, এই যে সিন্স দেখেন, এর আগে একটা থাকে পরে একটা থাকে, এই সেম মেকানিজম। এখানে ঘটনাটা কি? ঘটনাটা খুব সহজ, ঘটনাটা হচ্ছে এইটাতে অ্যাজ ইফ অ্যাজ দো এর সাথে রুলের একদম 100 মিল আছে, একেবারে সেম টু সেম মিল আছে দুটা জিনিসের। কিভাবে মিল আছে একটু খেয়াল করেন জিনিসটা। এই দেখেন, যদি আমার অ্যাজ ইফ অ্যাজ দো রুলটা আমরা একটু বিবেচনা করি, অ্যাজ ইফ অ্যাজ দোতে খেয়াল করেন কি ছিল। অ্যাজ ইফ অ্যাজ দোর যদি শুরুতে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, এর পরে গিয়ে হচ্ছে পাস্ট ইনডিফিনিট বসে একটা, আর আরেকটা ছিল যদি শুরুতে পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরে গিয়ে পাস্ট পারফেক্ট বসে। এই জিনিসটা আমরা সবাই শিখছি না? ঠিক একইভাবে আপনি সিন্সের জিনিসটা খেয়াল করেন, সিন্সের জন্য কিন্তু এই বিষয়টা একদম পুরো সেম টু সেম। এই দেখেন, সিন্সের আগে যদি আমার প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে এই সিন্সের পরে গিয়ে বসে পাস্ট ইনডিফিনিট, বুঝেন? আর যদি সিন্সের আগে আমার থাকে পাস্ট ইনডিফিনিট, তাহলে পরে গিয়ে বসে পাস্ট পারফেক্ট। পার্থক্য শুধু একটা ছোট্ট জায়গাতে, সেটা হচ্ছে আপনার এই যে দেখেন, আমরা অ্যাজ ইফ অ্যাজ দিতে পড়ছিলাম শুধু প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে এই নিয়মটা কাজ করে, সিন্সের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট থাকলেও এই নিয়মটা কাজ করে। প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট, এই স্ট্রাকচারটা যদি অতিরিক্ত প্রেজেন্ট পারফেক্টও থাকে তাও এই রুলটা কাজ করে। আপনারা অ্যাজ ইফ অ্যাজ ধরে যেভাবে মনে রাখছেন, ঠিক একইভাবে এই সিন্সের নিয়মটাও আপনারা মনে রাখতে পারবেন খুব সহজেই। কিভাবে? অ্যাজ ইফ অ্যাজ দোতে কি ছিল, আরেকবার একটু রিপিট করি আপনাদের উদ্দেশ্যে। অ্যাজ ইফ অ্যাজ দোতে ছিল হইলো, যদি আমার প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে সেন্টেন্স শুরু হয়, তাহলে অ্যাজ ইফ এর পরে গিয়ে বসে পাস্ট ইনডিফিনিট। এখানেও সেম, যদি প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে সেন্টেন্স শুরু হয়, তাহলে সিন্সের পরে গিয়ে বসে পাস্ট ইনডিফিনিট। দেখেন, বুঝেন আমার কথা? এক্সট্রা কি জিনিস আছে? এক্সট্রা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে শুরু হওয়ার পাশাপাশি প্রেজেন্ট পারফেক্ট দিয়েও সেন্টেন্স শুরু হওয়া সম্ভব, তখনও এই সেম নিয়ম অ্যাপ্লাই করা হবে। ঠিক আছে, আপনাদেরকে আমি এক্সাম্পল দিয়ে দেখা দিচ্ছি, সমস্যা নাই। এটা গেল একটা। আর দ্বিতীয় যে রুলটা ছিল, দ্বিতীয় রুলটা অ্যাজ ইফ এর একদম সেম টু সেম মিলে। দেখেন দেখেন, অ্যাজ ইফ এর যে রুলটা যদি পাস্ট ইনডিফিনিট দিয়ে শুরু হয়, তাহলে হচ্ছে গিয়ে পরে গিয়ে পাস্ট পারফেক্ট ব্যবহার করা হয়, বুঝেন? সেম জিনিসটাই এখানে হচ্ছে, দেখেন এই যে যদি পাস্ট ইনডিফিনিট দিয়ে শুরু হয়, তাহলে সিন্সের পরে গিয়ে পাস্ট পারফেক্ট দিয়ে শেষ হয়, একেবারে সেম টু সেম, কোনো পার্থক্য নাই। এটা মনে রাখাও আশা করি আপনার জন্য খুব বেশি কঠিন হবে না।
এক্সাম্পলে চলে আসেন এবার। দেখেন এই যে প্রথম এক্সাম্পল দেখেন, ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স। এই যে দেখেন প্রথমে হচ্ছে সাবজেক্ট ইট, তারপরে হ্যাজ, তারপরে হচ্ছে গিয়া V3, তারপরে মেনি ইয়ার্স অবজেক্ট। তাহলে কি আর দেখেন সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3, বিন হচ্ছে V3, মেনি ইয়ার্স, তাহলে এটা কি একটা প্রেজেন্ট পারফেক্টের সেন্টেন্স। তারপর হচ্ছে গিয়ে দেখেন সিন্স, এই যে সিন্স, তারপর হচ্ছে আই ড্যাশ ইউ, ড্যাশের মধ্যে রাখছে মিট, তাহলে এখানে আমার কোন টেন্স বসবে? পাস্ট ইনডিফিনিট টেন্স বসবে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স বসান, মিটের পাস্ট ইনডিফিনিট কি হবে? মেট, কারণ সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট বসাইলেই আমার পাস্ট ইনডিফিনিট হয়ে যাচ্ছে। ওই সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট বসান, পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। তাহলে দেখেন এই স্ট্রাকচার 1 এর এক্সাম্পলটা এখানে ক্লোজ, শেষ। এরপর আসেন এই যে আরেকটা, যদি আমরা স্ট্রাকচার 2টা এবার একটু দেখি, যদি আমার পাস্ট ইনডিফিনিট দিয়ে সেন্টেন্স শুরু হয় তাহলে আমার সিন্সের পরে গিয়ে পাস্ট পারফেক্ট বসে। দেখেন ইট ওয়াজ লং সিন্স, দেখেন ইট ওয়াজ লং, তাহলে এই যে এটা হচ্ছে ইট হলো সাবজেক্ট, ওয়াজ হলো V2, লং হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, এটা কোন টেন্স? এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তারপরে বসে সিন্স, আচ্ছা পাস্ট ইনডিফিনিট বসাইছে সিন্সের আগে, তাহলে সিন্সের পরে কি বসবে? পাস্ট পারফেক্ট টেন্স বসবে। তাহলে পাস্ট পারফেক্ট স্ট্রাকচার কি ছিল? এটা ছিল সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। দেখেন এই যে সাবজেক্ট আই, তারপরে হ্যাড, এই যে সিন V3, এই যে হিম অবজেক্ট, শেষ। ঠিক আছে, আর আরেকটা জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে যদি প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে শুরু হয়। ঠিক আছে, খুব সহজ এটা। ধরেন আমি লিখলাম ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, তারপরে হচ্ছে আই মিট হিম। তাহলে এখানে খেয়াল করেন এখানে উত্তরটা কি বসবে? খুব সহজ, যেহেতু ইট ইজ মেনি ইয়ার্স, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, এই যে খেয়াল করেন এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে সিন্সের পরে কি বসে? পাস্ট ইনডিফিনিট বসে। তাহলে আপনার এখানে কি বসবে? ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই পাস্ট ইনডিফিনিট, তাহলে আই হচ্ছে সাবজেক্ট, তারপরে V2, মিটের V2 কি? মেট, তারপরে অবজেক্ট হিম। কারেক্ট আনসার হচ্ছে এটা, শেষ। এই হচ্ছে বিষয়। আর এখানে লাস্ট আরেকটা জিনিস একটু বলে দিই, অ্যাজ ইফ অ্যাজ দো এর সময় এটা বলার কথা ছিল, বাট একত্রে বলার জন্য তখন বলি নাই। বিষয়টা হচ্ছে এই প্রত্যেকটা সেন্টেন্স খেয়াল করে দেখেন, শুধুমাত্র পরের যে ভার্বটা সেটা নিয়ে কাজ করছে, পরের যে ভার্বটা সেটা নিয়ে কাজ করছে। ঘটনা হচ্ছে এই যে এখানেও তো ভার্ব আছে, খেয়াল করেন এই যে এই জায়গাতেও ভার্ব আছে, এটা অন্য কালি দিয়ে একটু মার্ক করে দিই, এটা একটু দেখেন এই যে অন্য জায়গাতেও কিন্তু ভার্ব আছে, অন্য জায়গাতেও ভার্ব আছে। প্রশ্ন হচ্ছে পরীক্ষার সময়ে এই জায়গাগুলোতেও ড্যাশ দিয়ে দিতে পারে, কিভাবে দেখেন আপনাদেরকে আমি লিখে দেখাই জিনিসটা, তাহলে বুঝতে পারবেন। এই দেখেন ধরেন আমি এখানে লিখলাম ধরেন এই জিনিসটা দিয়ে দিল আপনাকে, মানে ওই ভার্বের যে চেঞ্জটা ওটা এই জায়গাতে না দিয়ে দিল কই? সামনে। মনে করেন এইটা আপনার প্রশ্নতে চলে আসছে, তখন আপনি কি করবেন? তখন আপনাকে ওই সেম জিনিসে যাইতে হবে। কিরকম? যে এখানে সিন্স আছে, আচ্ছা আমরা নিয়ম কি জানতাম? সিন্সের আগে যদি আমার কিছু একটা থাকে তাহলে পরে গিয়ে কিছু একটা বসে। এখন আগে কি আছে ওটা তো দেখার সুযোগ নাই, কারণ আগে আপনাকে উত্তর বাইর করতে হবে। তাহলে দেওয়া আছে কি? দেওয়া আছে সিন্সের পরের অংশটা। সিন্সের পরের অংশটা খেয়াল করেন, সিন্সের পরের অংশে কি দেওয়া? I met him, এটা কোন টেন্স? এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সিন্সের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স দেওয়া আছে। তাহলে সিন্সের পরে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে সিন্সের আগে কি বসে? আপনি একটু চিন্তা করেন, উত্তর হইলো হয় প্রেজেন্ট ইনডিফিনিট বসবে নাহলে প্রেজেন্ট পারফেক্ট বসবে, যে কোনো একটা বসবে, ঠিক কিনা? তাহলে আপনার কাজ কি? তাহলে আপনার কাজ হইলো এখানে হয় প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে লেখা বা প্রেজেন্ট পারফেক্ট দিয়ে লেখা, উত্তর লিখে দেন, ঝামেলা শেষ। দেখেন কিভাবে, আমি এটাকে ধরেন প্রেজেন্ট ইনডিফিনিট দেখলাম, তাহলে আমি লিখলাম ইট ইজ মেনি ইয়ার্স, মনে করেন আমি লিখলাম এটা, তারপর বাকিটা তো সেম, সিন্স আই মেট হিম লিখলাম না। অথবা আপনি চাইলে এটাকে প্রেজেন্ট পারফেক্ট দিয়ে করতে পারেন, যেমন ইট তারপরে হ্যাজ বিন মেনি ইয়ার্স সিন্স আই মেট হিম। দেখছেন তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে হইলো এটা পরের অংশের পাশাপাশি আগের অংশতেও ভার্ব দিয়ে দিতে পারে, চেঞ্জ করার একটা প্রশ্ন আসতে পারে। এই জিনিসটা আপনাকে কিন্তু শিখে রাখতে হবে। অতএব আপনি যদি খালি এক পাশ মুখস্থ করেন তাহলে হবে না, দুই পাশে আপনাকে মনে রাখতে হবে
2 বার যদি আপনি মনে রাখতে পারেন তাহলে হচ্ছে গিয়ে আপনার ঝামেলা সলভ। ঠিক আছে, এবং এই হচ্ছে গিয়ে আমাদের রুল নাম্বার 34 পর্যন্ত ক্লোজ। ঠিক আছে, এবং এই পর্যন্তই আজকের ক্লাসে আমরা থামবো। ওকে, এখন এই পর্যন্ত আপনারা সবাই বুঝতে পারছেন কিনা এটা একটু আমাকে বলেন। ওকে, আপনারা অনেকে কমেন্ট করছেন যে আপনারা 4 ঘন্টা প্লাস শুরু থেকে শেষ পর্যন্ত আছেন। আপনারা যারা যারা এ পর্যন্ত ক্লাসে ছিলেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই, কারণ এই কৃতিত্বটা আপনাদের নিজের। একটানা 4 ঘন্টা ক্লাস করা এটা আসলে কোনো মানুষের পক্ষে সম্ভব বলে আমার জানা ছিল না, বাট আপনারা এই অসম্ভবকে সম্ভব করে ফেলছেন। ঠিক আছে, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, এবং ভবিষ্যতে আপনারা মানে অনেক ভালো কিছু করতে পারবেন আমি এই আশা রাখি। ঠিক আছে, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই শেষ। আলামিন বলছেন ভাইয়া প্র্যাকটিস করেন আজকে একটু নিজেরা করি, মজাবে কমেন্টে বলি কাটটা হয় দেখেন। হ্যাঁ, আপনারা চাইলে বলতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এবং আপনাদের পড়াশোনার বিষয় এ পর্যন্ত শেষ। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কমেন্ট যদি করতে চান তাহলে দ্রুত কমেন্ট করুন, কারণ আমি যদি ধরেন কমেন্ট না পাই ক্লাসে তাহলে তো আমার ক্লাস চালায় রেখে লাভ নাই। আমি কমেন্ট না পেলে আমি ক্লাস অফ করে দিচ্ছি একটা সময় পর। ঠিক আছে, সো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কমেন্ট থাকে তাহলে আমি কমেন্টে জানাতে পারেন। আমরা ক্লাস শেষ করে এসেছি, আমরা কিছু কমেন্ট পড়বো আপনাদের, তারপরে আমরা আজকের মতো ক্লাস শেষ করে দেখেন। ক্লাস শেষ করার জন্য কিন্তু ক্লোজিং সেরেমনিতে চলে আসছে আমাদের ম্যাগনেট ভাই। ঠিক আছে, তোমরা তো অনেকক্ষণ ক্লাস করলা, আর ক্লাস করার পরে দেখা যাচ্ছে যে অনেকে তো পড়াশোনা মানে ক্লাসে খুব সুন্দরভাবে বুঝতে পারে। ঠিক আছে, ক্লাস থেকে যায় পড়াটা মাথা থেকে হাওয়া হয়ে যায়। ঠিক আছে, কারণ তখন মাথার মধ্যে আবার শয়তান ঢুকে যায়, মাথার মধ্যে অন্য কিছু ঢুকে যায়, পড়া থেকে বের হয়ে যায়। ঠিক আছে, তো তোমাদের যেটা বলবো সেটা হলো যে তোমাদের একটু এই যে অনেকক্ষণ ক্লাস করলাম, তোমাদের একটু মোটিভেশন দেওয়া দরকার আছে। কারণ আসলে বেলা শেষে তোমাদের এজে যখন আমরা ছিলাম কিছু কিছু কথা আমাদেরকে আরো বেশি পরিশ্রম করতে সহযোগিতা করছে, যার কারণে এই যে বলি আসলে তোমাদেরকে এই যে উপদেশ দেওয়া বা মোটিভেশন দেওয়া এটা দিয়ে যে খুব বেশি আমাদের লাভবান হই বা এরকম না। বিষয়টা বিষয়টা হলো যে তোমাদেরকে জাস্ট মানে একটু চাঙ্গা করে রাখা পড়াশোনার প্রতি, এই জন্য এই কথাগুলো আমরা বলে থাকি। তো তোমরা এই যে এতক্ষণ যারা ক্লাস করলা, সত্যি কথা বলতে আমি নিজেই বিমোহিত হয়ে গেছি যে তোমরা সেই কখন থেকে শুরু করছো ক্লাস করা, সন্ধ্যা 7টা থেকে। ঠিক আছে, তোমরা এখন পর্যন্ত ক্লাসে আছো, এখন বাজে রাত 11টা, এখনো 37 জন ক্লাসে। হ্যাঁ, এখনো তোমরা এতজন শিক্ষার্থী ক্লাসগুলো করতেছো। দেখো আমাদের প্রথমে ক্লাসে জয়েন করে শত শত শিক্ষার্থী জয়েন করে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সবাই থাকে না। এরকমই বাংলাদেশে লাখ লাখ শিক্ষার্থী পরীক্ষা দিবে, তোমার ব্যাচে 14, 15, 16 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিবে, A+ পাবে 1.5 লাখ 1.5 লাখ। তো এখান থেকে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে আরো কম। ঠিক আছে, তো সবকিছু মিলে ঝিলে আসলে তোমরা এতক্ষণ যে ক্লাসে আছো এটাই আসলে এই মানে এতে আমি নিজেই মোটিভেটেড হয়ে গেছি যে তোমাদের প্রতি অনেক বেশি পরিশ্রম করতে। এতটুকু তোমাদেরকে বলতে পারি যে তোমরা যে ডেডিকেশনটা দেখাচ্ছ, ইনশাল্লাহ 25 ব্যাচ তোমাদেরকে এডুকেশন স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য সর্বোচ্চ যতটুকু যা করা যায়, সর্বোচ্চ যতটুকু যা করা যায় একজন টিচার হিসাবে ততটুকুই করব। একজন বড় ভাই হিসাবে, একজন অভিভাবক হিসাবে, একজন মেন্টর হিসাবে যতটুকু যা করা যায় 25 ব্যাচের জন্য সব করবো, সব। তোমাদেরকে কথা দিলাম, কারণ তোমরা যে ডেডিকেশন দেখাইছো সত্যি কথা একটু বিমোহিত হয়ে গেছে। আমি 11 বছর ধরে পড়াচ্ছি, 11টা বছর ধরে পড়াচ্ছি, লাখ লাখ শিক্ষার্থী পড়িয়েছি, কিন্তু তোমাদের আসলেই ডেডিকেশনটা দেখার মতো। ঠিক আছে, এভাবে লেগে থাকলে 2 মাস, এই 2 মাস অনেক সময় পাই, সময় অনেক কম, ঠিক আছে, কিন্তু এই 2 মাসে তোমার রেজাল্ট তুমি যা ভাবো অনেক অনেক টোটালি চেঞ্জ করা সম্ভব। তুমি যদি এখন এখন যদি তোমার বি বি গ্রেড পাওয়ার মতো অবস্থা থাকে, তুমি যদি এই 2 মাস ভালো করে পড়ো তুমি A+ পেয়ে যাবা ভাইয়া। জাস্ট কথাগুলো শোনো, এখন তোমাদের কথাই একটাই, কাজ একটাই, সেটা হলো কি নিজেকে যে তুমি যে ক্লাসগুলো করলা, ক্লাসটা করার পরে তোমার এই ক্লাসের পড়াটা মাথা থেকে বের করে দেওয়া যাবে না, মাথার মধ্যে কি আটকে রাখতে হবে। আটকে রাখার জন্য কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প কিছু নাই। তোমাকে এখনই এখনই তুমি যে ফোনটা রেখে যে আমি 3-4 ঘন্টা ক্লাস করছি টায়ার্ড, এটা বললে কিন্তু হবে না। এই যে তোমার জাওয়াত ভাই ক্লাস নিল, 4 ঘন্টা ক্লাস নিল, এখন সে কি করবে? বাসায় যাবে, বাসায় গিয়ে আবার স্লাইড বানাবে, কারণ তোমাদের অলরেডি বলছে সে কালকে বা তারপর দিন ক্লাস নেবে, তার মানে স্লাইড গুলো তার বানাতে হবে। আর এত সুন্দর স্লাইড, এত গোছানো স্লাইড আমি দেখিনি, এত সুন্দর স্লাইড।
ঠিক আছে, তোমার এই স্লাইডের যা আছে এইগুলো পড়লে, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করলেই তোমার দেখবে যে এই টপিকটা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো তোমাদের কাজ কি বলো তো? সুন্দর করে বাসায় সুন্দর করে প্র্যাকটিস করা, ঠিক আছে? এইটুকু সবাই প্র্যাকটিস করবা কিনা একটু আমাকে জানাও তো, প্র্যাকটিস করবা কিনা। আর একটা বিষয় হলো, এই যে তোমরা দেখো যে অনেকেই মানে কি পরিশ্রম করবে না, প্র্যাকটিস করবে না, কিন্তু মানে ঘুমাবে এবং স্বপ্ন দেখবে যে আমি অনেক বড় হয়ে যাচ্ছি, আমি অনেক অনেক ভালো রেজাল্ট করছি, আমি আমার বাবা মাকে মিষ্টি খাওয়াচ্ছি, পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে মিষ্টি খাওয়াচ্ছি, ঠিক আছে? তো তোমরা এই যে যারা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখো, বাদ দাও। এই যে এদিকে তাকাও, এদিকে তাকাও, বাদ দাও। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে হবে না, স্বপ্নটা দেখতে হবে জেগে, এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তোমার পরিশ্রম করতে হবে। নিজের ভিতরে আগুন জ্বালিয়ে দাও। এই নিজের ভিতরে কি জ্বালিয়ে দিতে হবে? নিজের ভিতরে আগুন জ্বালিয়ে দাও, যে আগুনে তুমি মনে করো যে খালি পড়াশোনা করবা, আর মনে করো যে তোমার হৃদয়টা অন্যরকম শানিত হবে একদম। যে নষ্ট ব্রেন আছে সব একদম পুরো সার্কার হয়ে যাবে, তোমার ব্রেন হবে উর্বর। আগুন জ্বালিয়ে দাও, আজকে থেকে আগুন জ্বালিয়ে দাও, কালকে থেকে নয়, আজকে থেকে। যারা কালকে থেকে পড়বা মনে করতেছো, তারা জীবনে এই প্লাস পাবা না, লিখে রাখো। যারা আজকে থেকে পড়বা তারা এই প্লাস পাবা, বলে দিলাম। ইনশাআল্লাহ। 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 ঠিক আছে? তো এই যে আমাদের যে ক্লাসগুলা, এই ক্লাসগুলো করবা। আর কালকে যদি তোমাদের জাওয়াত ভাইয়া ক্লাস না নেয়, তাহলে আমরা গুগল মিটে সেশন নিব। তোমাদের প্রতিদিন কার্যক্রম থাকবে, রাইট। প্রতিদিন কার্যক্রম থাকবে, এবং অফিসিয়াল ক্লাস শুরু হবে 27 তারিখ থেকে। হ্যাঁ। তোমাদের প্রতি রিকোয়েস্ট, তোমরা দেখো এক একজন এক একটা কলেজে বা মাদ্রাসায় পড়াশোনা করতেছো, তোমরা চাইলে কিন্তু তোমার প্রতিষ্ঠানে 200 300 400 সবার কাছে আমাদের তথ্যটা পৌঁছে দিতে পারো। দেখো এটা আমরা যেহেতু একদম টোটালি ফ্রি দিচ্ছি, কেন? আমাদের এডুকাটম আমরা যখন থেকে সৃষ্টি করেছি তখন থেকে আমাদের লক্ষ্য হলো যে গ্রাম এবং শহরের মাঝে শিক্ষার কোনো ব্যবধান থাকবে না, এটাই হলো আমাদের লক্ষ্য। এবং শিক্ষা হবে সহজ ও সুলভ, কোয়ালিটি এডুকেশন ফর অল, এইটাই হলো আমাদের মোটো। ঠিক আছে, আমরা এটা নিয়ে কাজ করে যাচ্ছি। আমরা এই জন্য সবার থেকে সবচেয়ে আমাদের যে কোর্স ফি রাখি, পেইড কোর্স, সেটা সবার থেকে কম রাখি, এই একটা কারণে। আমাদের কারণ একটাই, যে শিক্ষা হবে সহজ ও সুলভ। ভাই আমরা যদি পারতাম একদম ফ্রিতে দিয়ে দিতাম, কিন্তু আমরা তো পারি না, সব কোর্স তো ফ্রিতে দিতে পারি না। কারণ এই যে তোমার সামনে দেখতে পাচ্ছ যে এই যে বোর্ড, ক্যামেরা, এখানে একটা একটা স্লাইডের পিছনে 2-3টা লোক কাজ করে, কল সেন্টারে কাজ করে, একটা বিশাল বড় একটা অফিস। যারা এডুকেটম স্কুলে এসেছো, তোমরা যারা বিভিন্ন জেলা আসো, যারা যেখানে থাকো না কেন, ধানমন্ডি 3 নাম্বার রোড আমাদের অফিসে এসো, তাহলে বুঝবা যে এডুকেটম কি করতেছে। টুডে আর টুমোরো, ঠিক আছে, এডুকেটম অবশ্যই বাংলাদেশে ভালো কিছু করবে, এবং শিক্ষা নিয়ে কাজ করবে, এবং শিক্ষাটাকে সবচেয়ে সহজ এবং সুলভ করবে। এবং এটা তোমরা দেখতে পাবা, আগামীতে তোমরা দেখতে পাবা। হয়তোবা তোমরা নতুন অনেকে জয়েন করেছো যারা আমাদেরকে চেনো না, ঠিক আছে, আস্তে আস্তে কয়েকটা ক্লাস করলেই আমাদেরকে চিনতে পারবা, এবং একদম সহজভাবে সব টপিক বুঝতে পারবা। তো যাই হোক, অনেক কথা বললাম, তো কথাগুলো মাথায় রাখবা, তোমাদের কথাগুলো মাথায় রাখতে হবে। আর হলো কি বলতো, পড়তে হবে মনোযোগ দিয়ে, ঠিক আছে? তো আজকের মতো বিদায় দিই নাকি? হ্যাঁ। আজকের মতো বিদায়। তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা আপডেট দিয়ে দিব। তোমরা দেখো অনেকে কি করে, হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা দুটো মেসেজ দিলে ভাবো যে কি, হোয়াটসঅ্যাপ তোমরা সবসময় হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাক্টিভ থাকবা। তোমরা সকালবেলা যখনই মোবাইলটা হাতে নাও, দেখবে হোয়াটসঅ্যাপে কোনো আমরা আপডেট দিচ্ছি কিনা। জাস্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে, তুমি যে গ্রুপে আছো ওই গ্রুপটা জাস্ট আপডেট থাকো, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যা হচ্ছে কিছু বলবেন নাকি? হ্যাঁ, আপনাদের সবার উদ্দেশ্যে বিদায় জানাচ্ছি। আপনারা অনেকেই বেশ কিছু কমেন্ট করেছেন, সেই কমেন্টগুলোর উত্তর আমি ছোট করে 10 সেকেন্ডে দিয়ে দিই। সেটা হচ্ছে যে আজকের ক্লাসে এখন আর প্র্যাকটিস করাতে গেলে দেখা যাবে যে আরো আধা ঘন্টা 40 মিনিট সময় ব্যয় হয়ে যাবে, কারণ আমার কমেন্ট প্রশ্ন লিখতে হবে, উত্তরের জন্য অপেক্ষা করতে হবে, সময় চলে যাবে। আজকের ক্লাসে আর প্র্যাকটিস করছি না আমরা, কিন্তু নেক্সট ক্লাসে, বিশ্বাস করেন, নেক্সট ক্লাসে শেষ হবে। এটা এত বড় একটা টপিক, নেক্সট ক্লাসে আমরা শেষ করব, ঠিক আছে? আজকে হয়তো আরো অনেক আগে যেত যদি ইলেকট্রিসিটি চলে না যেত, বাট তারপরে তো এখন যতটুকু এসেছি ততটুকু শুক্রিয়া। তো আপনারা যারা এই পর্যন্ত ক্লাসে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ম্যাকডন ভাইয়ের একটা কথা দিয়ে আমি আজকের ক্লাসে শেষ করছি যে স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন হচ্ছে সেটাই যেটা মানুষকে ঘুমোতে দেয় না। এটা এপিজে আব্দুল কালামের কথা, ঠিক আছে? সো এই কথাটা মেনে চলেন সবাই, ইনশাল্লাহ সবার সাথে অনেক ভালো কিছু হবে, এবং দেখা হবে তার সাথে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।